এটা এই সমস্যা আছে? দেখো তো একই প্রশ্ন ঘুরে ঘুরে দেখছে একই প্রশ্ন একই প্রশ্ন এক প্রশ্ন না গতকাল পড়াইছি না জি এই সমস্যা ইয়াতে সমস্যা আছে নাকি আমি চিত্র আগে তোমাদের বুঝ আসবে চিত্রটা রেখে দেই এই হলো বৃত্ত দেওয়া আছে বাহ্যিক একটা বিন্দু দেওয়া আছে বিন্দুটা হলো 1 -1 1 বিন্দু এই বিন্দু থেকে এই যে 1 নং বৃত্তে 1 নং বৃত্ত সমীকরণ দেওয়া আছে এখান থেকে আমি কেন্দ্র বের করতে পারবো ব্যাসার্ধ বের করতে পারবো এখন এই বৃত্ত থেকে এই বৃত্তের উপর স্পর্শক কয়টা স্পর্শক বলতো কয়টা স্পর্শক হবে দুইটা স্পর্শক এই দুইটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছি সুদা এবার তুমি যে কথা বলছো একটু আগে যে বুঝাইলে আমি অঙ্কটাই কিন্তু এটা দেখো তোমরা যদি বুঝো তো মানে দেখো তো এক প্রশ্ন দুইবার আসছে এই প্রশ্নে কিন্তু এটা অনেকটা এটার মতোই অনেকটা এটার মতোই কিন্তু কি বলছে বুঝছো 70% কিন্তু এটার মতোই এটার মতো না 70% এই প্রশ্ন আর এই প্রশ্ন সেম কারেন্ট চলে গেছে আমাদের এদিকে দুই জনের ডিসকানেক্ট হয়ে যাবে বুঝছো স্যার এই গিয়া ইয়ে আছো নাম জানি কি জিহাদ আর মোটরের কাছে আমাদের দিকে শেষ আমাদের দিকে কারেন্টে খুব বেশি সমস্যা করতেছে ওমর ফারুক কি শুনতে পাচ্ছ ওমর ফারুক ওমর ফারুক তো সবাই কি ওয়াইফাই ইউজ করো না স্যার ফিউচারে যদি মনে করো যে অনলাইন ক্লাস করলে মোবাইল নেট কিনে নিবে ঠিক আছে তাহলে ঠিক মতো শান্তি মতো ক্লাস করতে পারো এই যে ওয়াইফাই আমি কিন্তু ওয়াইফাই ইউজ আমাদের বাসা ওয়াইফাই আছে কিন্তু আমি তোমার সবসময় আমি নেট কিনে রাখি কারণ ওয়াইফাই যখন প্রয়োজন তখন সার্ভিস দেয় না কি বলছি যখন প্রয়োজন তখন ওই কারেন্টের সাথে জড়িত তখন সার্ভিস পাওয়া যায় না আচ্ছা এখন দেখো এখানে মানে ত্রিগুণিত পড়াইছি না এটা দেখে লাভ নাই বলো তো এটা দেখো তো কোন সমস্যা আছে কিনা 7 নাম্বার দেখো কোন সমস্যা আছে কিনা দেখে দেখে আমাকে বলো ঠিক আছে আমি আর আলোচনা করে লাভ নাই তোমরা বললে আমি বুঝাবো আর কি তোমার কথা বুঝলে তুমি শুনতে পাচ্ছ দেখো সাথে কোন সমস্যা আছে কিনা বলো স্যার না না স্যার সমস্যা নেই ওকে গুড তাহলে আমাদের একটা সমস্যা আছে সেটা হলো কি আমাদের কি বলতো ইন্টিগ্রেশন কিন্তু আমাদের পড়তে হবে আবার বলে দিই তোমাদের কিন্তু ইন্টিগ্রেশন করতেই হবে কি বলছি বুঝছো না হলে কিন্তু 4 সেট প্রশ্ন আনসার করাটা পারবো না কিন্তু 5 সেট প্রশ্ন আনসার করতে পারবো না তোমরা এই আগামী সপ্তাহে আগামীকাল ক্লাস করলে তোমরা যে করি হোক আমার কাছ থেকে কিন্তু ইন্টিগ্রেশন শেষ করে যাবে বুঝতে বুঝছো হুম আমার ক্লাসে কিন্তু তোমরা অবশ্যই ইন্টিগ্রেশন শেষ করে যাবা না হয় কিন্তু 5 সেট প্রশ্ন আনসার করতে পারবো না ওকে শেষ হ্যাঁ এরপরে প্রশ্ন যাও দেখো তো প্রথম প্রশ্ন কি সমস্যা আছে কিনা বলো তো তুমি ক্লাসে নাই জি না স্যার সমস্যা নেই ওকে এরপরে এরপরে বলো দ্বিতীয় প্রশ্নের সমস্যা আছে কিনা বলো প্রশ্ন পড়ে কিন্তু বললো না পড়ে বলবো না এই যে উদ্দীপকটা কি দেখো এই যে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এই বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এলে এম বিন্দু দেওয়া আছে এমটা অনুপাত বলেছে 2:3 দেখো তো এখন 2:3 তুমি কোনটাকে 2:2 বলতো কোনটাকে 2 ধরবা কোনটাকে 3 ধরবা এটা খাদিজা বলো কোন জায়গাটা 3 আর কোন জায়গাটা 2 কোন অংশটা 3 কোন অংশটা 2 বলো খাদিজা অংশটা হচ্ছে হ্যাঁ প্রথম অংশ বললে তো আমি বুঝতে পারবো না তুমি নাম দিয়ে নাম দেওয়া আছে নামটা বলো নাম দিয়ে বলো এই যে এটা কি 2 তারপর না না 2:3 আর এটা হচ্ছে 3:2 এটা কি 3 এটা হলো 3 আর এটা কি বলো তো 2 দেন করবা
যে অনুপাত নিবা যদি এই অনুপাত এম হচ্ছে 2 আর এমপি হচ্ছে 3 এটা এম হচ্ছে 2 এটা এম না যেটা মার্ক করছি এটা এম এটা 2 আর এটা হলো 3 যখন এই অনুপাত নিবা তখন কিন্তু স্থানাঙ্ক বইটা আর যখন এই অনুপাত নিবা তখন স্থানাঙ্ক নিতে কোনটা বলো তো এইটা বুঝতে পারছো আমি স্থানাঙ্কের কথা বলছি স্থানাঙ্ক জি স্যার তুমি যখন এই অনুপাতের রাশিগুলো যোগফল যখন স্থানাঙ্ক নিতে হয় না তাহলে এটা যেহেতু 2 আর এটা 3 যখন 2 অনুপাত নিবা তখন স্থানাঙ্ক কি এটা এর যাবে না বি যাবে যখন এই অনুপাতটা নিবা তখন এটা স্থানাঙ্ক যখন এই অনুপাতটা নিবা তখন স্থানাঙ্ক চিন্তা করতে এটা স্থানাঙ্ক যাবে আবার যখন এই অনুপাতটা নিবা 3 তখন স্থানাঙ্ক নিবা এটা ঠিক আছে ওকে এটা তো কোনো সমস্যা নাই তো নাকি জি না ওকে এবার দেখো এটা তো কোনো সমস্যা আছে কিনা দুইটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে দেখো তো 5x 3y 1 0 রেখার অক্ষদের মধ্যবর্তী কোণটি এটা পারি সহজ আচ্ছা প্রতিবিম্ব পড়াইছি না এটা বাদ দাও এটা তো উদ্দীপকে বর্ণিত সরলরেখা দুইটির অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ডক y এর সাথে কোণ পারবা কিনা বলতো পারবা কিনা জি স্যার তাহলে আগে কি করবা বলো তো উদ্বেগ বর্ণিত সরলরেখা দুইটির অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করবা স্থূলকোণের সমদ্বিখণ্ডক তাহলে আগে কিন্তু a1 a2 এমন বড় হয় m2 ছোট হয় তাহলে মাইনাসের মানটা নিব না 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 তোমাকে বলতে এই যে লাগাইছো উদ্দীপকে বলে এই একটা কোণ এই একটা কোণ এই দুইটা এই যে এটা মনে করো ধরো এটা একটা সরলরেখা আর এটা ও হ্যাঁ স্যার সরি এনে স্থূলকোণ এটা না এই স্থূলকোণের সমদ্বিখণ্ডকটা নিবা এনে কিন্তু আমরা কিন্তু a1 a2 প্লাস b1 b2 যদি গ্রেটার দেন 0 হয় তাহলে প্লাস একটা স্থূলকোণ সমদ্বিখণ্ডক আর যদি a1 a2 প্লাস b1 b2 লেস দেন 0 হয় তাহলে মাইনাস একটা স্থূলকোণ এই যে প্যাচ লাগাইলে হবে না বুঝছো ওই যে একটু আগে কিন্তু আমি যারা বুঝাইলাম ও কিন্তু প্যাচ লাগাই ফেলছে ওই একটা মিনা ফেলছে এই জন্য কিন্তু এরকম প্যাচ লাগাইলে হবে না কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে বুঝতে পারছো সেটা জি স্যার জি হিট হলো তোমার এটা হলো সরল রেখার এটা হলো তোমার দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আর ওইটা ছিল কেন দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস m1 প্লাস m2 ডিভাইডেড 1 প্লাস m1 ইনটু m2 এটা হলো দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ আর এটা হলো মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ কোন আর এখানে যে সমদ্বিখণ্ডক মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বুঝতে পারছো সেটা এটা জন্য সূত্র কি বলতো এই যে রুট ওভার সরি প্রথমে একটা সরলরেখা লিখবা প্রথম রেখাটা লিখবো পরে সে রেখাটা দিয়া হ্যাঁ a স্কয়ার প্লাস b স্কয়ার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস y এবারে প্লাস মাইনাস দিবা প্লাস মাইনাস দিয়ে আবার দ্বিতীয় সরলরেখা লিখবা রুট ওভার x এর সহগ স্কয়ার যোগ y এর সহগ স্কয়ার ঠিক আছে হ্যাঁ এরপর এখান থেকে প্লাস মাইনাস আমাদের বুঝাইলাম প্লাস মাইনাস আমাদের বুঝাইলাম আমি আচ্ছা ঠিক আছে শেষ হ্যাঁ এরপরে কি আছে এখন দেখো এটা দেখো দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে তার মানে বুঝা সিম্পল দুইটা সমীকরণ বুঝা x = 2 x = 6 y = 0 রেখা ত্রয়কে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ পারবা না রেখা ত্রয়কে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ দেখো তো এটা কিন্তু খেয়াল করো একটু আমি এটা দেখাই দিই হ্যাঁ আমাকে x অক্ষ এই হলো y অক্ষ তাহলে আমার কি বলছে বলতো x = 2 x = 2 কি রে এটা না এটা x = 2 না হ্যাঁ আচ্ছা একটু দেখো আমি একটু এদিকে জানি এটা হলো x অক্ষ এটা হলো y অক্ষ এটা হলো x = 2 দেখি x = 2 না আরটা কি আছে x = 6 জি স্যার এই হলো x = 6 এই হলো x = 6 হ্যাঁ আরেকটা হলো কি y = 0 y = 0 মানে কি x অক্ষ না বলো তো সরি জি স্যার x অক্ষ এটা এই তিনটা রেখাকে স্পর্শ করে রিপিট সমীকরণ দেখো তো এই তিনটা রেখাকে স্পর্শ করে দেখো তো উপরে একটা বৃত্ত আছে দেখো তো উপরে একটা বৃত্ত আছে আবার নিচে কি একটা আছে বলো তো বৃত্ত
বিষয়টা বুঝতে পারছো? এখন দেখো, এখন দেখো, জি এই যে মাঝখান দিয়ে যে যে এটা কি ব্যাস না? এটা কি ব্যাস না বলো তো? জি আবার এখান থেকে জিরে গেছে, এটা কি ব্যাস না? জি বেশ। এখন বলতে এখানে এখানে x এর মান কি 2 না বলো তো? এখানে x এর মান কত? 2। আর এখানে x এর মান কত বলো তো? 6 না? জি কেন? যে x equal to 2 আর x equal to 6, এই রেখাটা হলো x equal to 2 রেখা আর এই রেখাটা কি x equal to 6 রেখা। তাহলে এই n এর মানে x এর মান 2, n এ x এর মান 6। এই কেন্দ্রটা কি দুইটা মধ্যবিন্দু না? এই দুইটা মাঝখানে কেন্দ্রটা আছে না? কেন্দ্র দুইটা জি মাঝখানে কি স্যার কেন্দ্র দুইটা মাঝখানে হয়ে থাকে, তাহলে এটার বুঝও 2, এটার বুঝও কত বলো তো? সরি, এর 2 থেকে 6 কত বা 4 বাড়ছে না? 2 এর থেকে 6 কত বাড়ছে? 4। 4 তাহলে এটার বুঝও 4, তাহলে 4 4 4 কে 2 দ্বারা ভাগ করো 2, 2 এর লেগে 2 যোগ করলে এটার বুঝ হলো 4, আবার এটার বুঝও কত বলো তো? 4। এটা কি বুঝতে পারছো? এতটুকু? জি হুম। জি এতটুকু বুঝতে তুই বুঝ পেয়ে গেছি না? তাহলে আমার কুটি দরকার। এখন আমার হ্যাঁ এখন আমার কি দরকার? উটি কুটি দরকার। তো খেয়াল করে দেখো তো এখানে, এই দেখো তো এই যে জিনিসটা, আবার দেখো তো, এন থেকে এটা কি ব্যাসার্ধ না? এটা পড়ি। এখান থেকে এটা কি হ্যাঁ এটা ব্যাসার্ধ। আবার দেখো তো এখান থেকে এটা কত বলো তো? এখান থেকে এটা কত? বেশ তো পড়ি হবে না না, ব্যাসার্ধ 2। দেখো তো, এন তো 2 থেকে তো স্টার্ট হয়েছে, 2 থেকে স্টার্ট হয়ে আরো 2 বাড়ছে, x এর মানে জন্য 4 হয়েছে। ও হ্যাঁ এখানে অলরেডি 2 ছিল, তো এখান থেকে আর এখান থেকে এখানে মান হলো 4, এখান থেকে এখানে মান কত? 4। তাহলে পুরোটা যদি 4 হয়, তাহলে অর্ধেকটা কত? 2 না? অর্ধেকটা কত? জি 2। তাহলে তো অলরেডি এখানে 2 আছে, স্টার্টিং পয়েন্টে 2 আছে, তার লগে 2 যোগ হইলে 4 হইব। কিন্তু ব্যাসার্ধ দেখাতো তো এটার মান 2, আবার এটার মান কত? 2 2। তাহলে এখান থেকে তো এটা বাজে কত? 1 থেকে স্টার্ট হয়েছে, 0 থেকে স্টার্ট হয়েছে, এনে কিন্তু y এর মান 0, 0 থেকে স্টার্ট হলে এন আইছে এতটুকু মান 2। তাহলে কেন্দ্রের বুঝ, কেন্দ্রের কুটি কি 2 না? কেন্দ্রের কুটি কত? জি স্যার তাহলে এখানে কেন্দ্রের 2 কুটি কত? -2 না? এখানে কেন্দ্রের কুটি কত? জি -2। -2 এটা উপরে দেখো, এটা উপরে থেকে +2 নিচে -2। এটার ব্যাসার্ধ 2, আবার এটার ব্যাসার্ধ কত বলো তো? 2। তাহলে কি 2 তাহলে কি পারবা এই সমীকরণটা বের করতে? হ্যাঁ এবার তো পারবো হ্যাঁ, এই অঙ্কটাতে আসে তোমার কোনো কিছু নাই, তুমি চিত্রটা আঁকবা। চিত্র এঁকে চিত্র থেকে যা চিত্রতে মার্ক করে দেখা দিবা, দিয়ে তুমি দেখো তুমি সমীকরণ লিখে ফেলবা। আর যেখানে যেখানে যেটা কারণ এটা দেখাই দিবা। ঠিক আছে? জি ওকে। মানে এদের 2 নাম্বার জন্য যেহেতু আসছে, এত বিস্তারিত লেখা দরকার নাই, তুমি সুন্দর করে চিত্রটা আঁকবা। চিত্রটা এঁকে লাগবা যে উপরোক্ত বৃত্তটির কেন্দ্র হইলো 4 2 ও 4 -2 এবং ব্যাসার্ধ হইলো কত? 2। সুতরাং বৃত্তদ্বয় সমীকরণ। ঠিক আছে? জি ওকে। এ খাদিজা ক্লিয়ার এটা? জি স্যার ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো বৃত্তদ্বয়ের সাধারণ জায়ের দৈর্ঘ্য। এই সাধারণ জায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এই জায়ের দৈর্ঘ্য নির্ণয় জি করতে এটাকে পারবো পারবা? যায় দৈর্ঘ্য দৈর্ঘ্য পড়াইছিলাম। সাধারণ যত বের করতে পারবো হুম, সাধারণ যা বের করতে পারবা। তো এখানে কি বের করতে বলছে? আচ্ছা, এরপরেরটা দেখো, এরপরেরটা দেখো। সেটা 3 নাম্বার বসে তো আরেকটি। এরপরটা দেখো, এরপরে সমস্যা আছে? রেসপন্স নাই যে? না স্যার পারবো পারবা না? জি স্যার তাহলে প্রথমটা পারবা কিনা দেখো তো। কই সাধারণ জায়ের দৈর্ঘ্যটা? প্রথমে সাধারণ জায়, প্রথমে সাধারণ জায়। সাধারণ যায় সমীকরণটা বের করতে পারবো দৈর্ঘ্যটা হ্যাঁ,
মনে হয় প্রথমে সাধারণ যায় সমীকরণটা কি করবা, বের করবা। একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলেই তো হ্যাঁ, হয়। সাধারণ যায় সমীকরণ, বড়- সাধারণ যায় সমীকরণ তো বের করতে, এটাতে কোনো সমস্যা নাই, সমীকরণ বের করতে সমস্যা নাই না, নাকি? হ্যাঁ, সমীকরণ বের করতে পারবো। হ্যাঁ আচ্ছা, সমীকরণ যদি বের করতে পারো, এখন আমাদের কিন্তু এখন আমরা কিন্তু এই সমীকরণটাকে ব্যাস ধরে, আবার সমীকরণটাকে ব্যাস ধরে বৃত্ত সমীকরণ নির্ণয় করা শিখছি, শিখছি না? হ্যাঁ, ওইটাতে কোনো সমস্যা আছে কোনো? না, আচ্ছা, একটু অপেক্ষা করো। আচ্ছা, আমি একটু বুঝাই দিই, তোমরা পারবে না, ঠিক আছে? তেমন বেশি না, একদম সিম্পল বিষয়। আচ্ছা, আমি একটু চিত্র এঁকে দেখা, হ্যাঁ? এটা মনে এই মনে করো, ধরো খেয়াল করো যে এগুলো দেখো, এই যে এই মনে এইটা মনে করো ধরো প্রথম বৃত্তটা, এটা কোন বৃত্তটা বলতো? আমি একটু বড় করে রাখি। এটা মনে করো কোন বৃত্তটা বলো তো? প্রথম বৃত্তটা। আর এটা ধরো মনে করো দ্বিতীয় বৃত্তটা। এগুলো প্রথম বৃত্তের কেন্দ্র, এটা কি দ্বিতীয় বৃত্তের কেন্দ্র। প্রথম বৃত্তের কেন্দ্র, দ্বিতীয় বৃত্তের কি কেন্দ্র। এ তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার। তুই রেসপন্স নাই কেন? আচ্ছা, এখন আমাদের প্রথম বৃত্ত সমীকরণ দেওয়া আছে না? যে প্রথম দেখো এনে দুটো বৃত্ত দুটো সমীকরণ দেওয়া আছে। যেহেতু বৃত্ত জি, যেহেতু বৃত্ত দুটো সমীকরণ দেওয়া আছে, খেয়াল করো, যেহেতু বৃত্ত দুটো সমীকরণ দেওয়া আছে, বৃত্ত দুটো সমীকরণ কি আছে? দেওয়া আছে। দেওয়া আছে। যেহেতু বৃত্ত দুটো সমীকরণ আমার কি আছে, যেহেতু বৃত্তের সমীকরণ দেওয়া আছে, আমি এখান থেকে এই বৃত্তের কেন্দ্র বের করতে পারবো, ব্যাসার্ধ বের করতে পারবো। এই বৃত্তের কেন্দ্র বের করতে পারবো, ব্যাসার্ধ বের করতে পারবো, বের করতে পারবো, পারবো না? পারবো। হ্যাঁ, তাহলে আমাদের কাজ খেয়াল করো। আমরা প্রথমে কি করবো, এখান থেকে এই প্রথম বৃত্তটা কেন্দ্র বের করবো, ব্যাসার্ধ বের করবো। দ্বিতীয় বৃত্তটা কেন্দ্র বের ব্যাসার্ধ আচ্ছা বের করবো। এখন আমাদের প্রথম যে কাজটা, এখান থেকে সাধারণ জাটা বের করবো। এখানে সাধারণ জাটা কি করবো বলতো? সাধারণ জাটা কি করবো? সাধারণ যা সমীকরণ কি করবো? করবো। প্রথম কাজ হলো আমাদের সাধারণ জায়ের সমীকরণটা আমরা কি করবো, নির্ণয় করব। করবো। হ্যাঁ, করার পরে খেয়াল করে দেখো, আমরা যে কাজ করবো, আমরা জানি এই হলো সাধারণ যা, আমাদের নির্ণয় করতে এই জাটার এখান থেকে এখানে দূরত্ব নির্ণয় করতে বলছে। দেখো, এখান থেকে এখানে দূরত্ব কি করতে বলছে? করতে বের বলছে। করতে বলছে। এখন আমরা জানি যে বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন অন্য কোনো জায়ের মধ্যবিন্দু সংযোগ রেখে, ওই জায়ের উপর কি বলতো? ওই জায়ের উপর কি আমরা পড়ছি না, একটা উপাত্ত পড়ছি না 9-10-এ? দেখো, বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন অন্য কোনো বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন অন্য কোনো জায়ের মধ্যবিন্দু সংযোগ রেখা, ওই জায়ের উপর কি হয়? লম্ব। লম্ব। মনে আছে তোমাদের পরশুটা যে বৃত্তের কেন্দ্র, হ্যাঁ, বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন অন্য কোনো জায়ের মধ্যবিন্দু সংযোগ রেখা ওই জায়ের উপর লম্ব। তার মানে তোমার যদি কোনো একটা জায়ের মধ্যবিন্দু দেওয়া থাকে আর কেন্দ্র যদি দেওয়া থাকে, এই দুটো যোগ করলে এই রেখাটা এই জায়ের উপর কি হইব? লম্ব হবে। লম্ব হবে। ঠিক সেম ভাবে তোমাকে ঠিক সেম ভাবে অনুরূপ ভাবে তোমার কেন্দ্র থেকে কোনো জায়ের উপর লম্ব দেওয়া থাকে, তো ওই লম্ব দেওয়া থাকে, তো এই লম্ব রেখাটা যাটাকে যে বিন্দু সেট করছে সেই বিন্দুটা কি বিন্দু হবে? দেখা আবার মধ্যবিন্দু হবে। দেখো, এইলো কেন্দ্র, এইলো কেন্দ্র, এইলো যা, এইলো কি যা। এখন এই কেন্দ্র থেকে আমি যার উপর লম্ব আঁকছি, লম্ব আঁকলে এটা কি বিন্দু সেট করছে না? হ্যাঁ, এটা কি বিন্দু হবে? মধ্যবিন্দু। মধ্যবিন্দু হবে। মানে অল্টারনেট কথা, যদি মধ্যবিন্দু আর কেন্দ্র দেওয়া থাকে, এই দুইটাকে যোগ করলে যে রেখা পাইবা সেই রেখাটা এই জায়ের উপর লম্ব। ঠিক সেম ভাবে কেন্দ্র থেকে যদি কোনো জায়ের উপর লম্ব দেওয়া থাকে, ওই লম্ব রেখাটা কেন্দ্রকে ওই লম্ব রেখাটা যাকে যে বিন্দু সেট করবে সেই বিন্দুটা হইলো কি বিন্দু? মধ্যবিন্দু। বুঝতে পারছো? জি, ওকে, তাহলে এখন আমাদের যে কাজটা করবো, আমরা দেখো এখানে আমরা যে কাজটা করবো, আমরা এই যে এই বিন্দু থেকে এই হলো আমার কেন্দ্র, আর এই আমি জায়ের সমীকরণ নির্ণয় করছি। এই হলো কেন্দ্র, আর এই জায়ের সমীকরণ আমি কি করছি?
নির্ণয় করছি। তাহলে এখন নির্ণয় করলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে কি করবো, দেখো তো, এ বিন্দু আর এটা যোগ করে দেই। বলতো এই যে রেখাটা পাইলাম, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? এখানে কি জি। এখানে একটা কি উৎপন্ন হয়েছে? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হয়েছে। এই সমকোণী ত্রিভুজ এর মধ্যে এটা হচ্ছে লম্ব। এটা কি বলতো? লম্ব। লম্ব। আর এটা হলো কি বলতো, জায়ের পুরা জাটার অর্ধেক নাকি পুরাটা? আমার যে জাটা জায়ের অর্ধেক। এন আছে জায়ের অর্ধেক। আর এটা কি বলতো? অতিভুজ। এটা হলো অতিভুজ। এখন খেয়াল করো, এখন আমি তো অলরেডি আমি কি করে ফেলছি বলতো? অলরেডি আমি কি করে ফেলছি, এই জায়ের সমীকরণটা বের করছি না? হ্যাঁ। আবার এই বৃত্তের এই কেন্দ্রটাও কি আমি জানি না? জি। এই কেন্দ্রটা আমি কোথা থেকে বের করতে জানি বলতো? আমার সমীকরণ থেকে আমি এই বিয়োগের সমীকরণ থেকে। এই হ্যাঁ। কেন্দ্র বের করতে পারবো। আবার বৃত্তের সমীকরণ থেকে আমি ব্যাসার্ধটা কি করতে পারবো? বের করতে পারবো না? বের করতে পারবো। আবার জি। যেহেতু আমার জায়ের সমীকরণটা দেওয়া আছে, তাহলে এই কেন্দ্র থেকে এই যে এই জায়ের এই লম্ব দূরত্ব বের করতে পারবো না? হ্যাঁ। এই লম্ব এই দূরত্বটা বের করতে পারবো কিনা? জি স্যার। তাহলে আমি এটাও বের করে ফেলতে পারতেছি, এটাও দেওয়া আছে। তাহলে আমার এখান থেকে এই সমকোণী ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে আমি এটাকে বের করতে পারবো কিনা বলো তো? জি। এইটা মান যা পাবো তাকে যদি আমি 2 দিয়ে গুণ দিয়ে দেই, তাহলে আমি পুরো জায়ের দৈর্ঘ্য পেয়ে যাবো না? হ্যাঁ। ঠিক সেম আমি এত বড় অঙ্ক। না না, ছোট অঙ্ক, তুমি বড় অঙ্ক মনে করতেছো কিসের জন্য? অঙ্কটা তো বড় অঙ্ক না। আবার কি, তুমি প্রথমে সাধারণ জায়ের সমীকরণ বের করবা। প্রথমে বৃত্ত দুইটা সাধারণ জায়ের সমীকরণ একটা থেকে একটা বিয়োগ করে বের করে ফেলবা। ঠিক আছে? হ্যাঁ। এরপরে জি। এরপরে যে কোনো দুইটা বৃত্ত দেওয়া আছে, আর আমি যে কোনো একটা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করবা। আমি তোমাকে এই বৃত্তটা কেন্দ্র ব্যাসার্ধ বের করে দেখাচ্ছি। তাহলে প্রথমে কি করবা, সাধারণ জায়ের সমীকরণ বের করবা। এরপরে এই বৃত্তটা কেন্দ্র বের করবা, ব্যাসার্ধ বের করবা। ঠিক আছে? এরপরে আবার বৃত্তের কেন্দ্র থেকে এইটাকে সমীকরণ, এই যে সাধারণ জায়ের সমীকরণ যে পাইছে, এটাকে সমীকরণ, এটাকে নাম দিবা সমীকরণ 1 দিলা। তাহলে কেন্দ্র থেকে 1 নং সমীকরণের বা লম্ব দূরত্ব বের করবা। আর এমান দেওয়া আছে। এখন কি করবা, যে এনিমিতে সুতরাং দেখবা যে এটা নাম দিবা, এটাকে নাম দিবা। কি বলছি বুঝছো? জি। নাম দিয়ে নাম দিয়ে সেটা তুমি এখান থেকে এটা মান বের করবা। তারপরে আবার সুতরাং জায়ের দূরত্ব, জায়ের দৈর্ঘ্য এটাকে 2 দ্বারা গুণ করে ফেলবা। এটা বেশি লেখা না তো, বেশি বড় না তো এটা। আমি তোমাকে বুঝাইছি যে কেন লাগছে। এখানে দেখো তো, আমরা এই বৃত্তটা নিয়ে কাজ করছি না? হ্যাঁ। তুমি চাইলে এই বৃত্ত নিয়ে কাজ করতে পারো, কোনো সমস্যা আছে কোনো? জি না। এই বৃত্ত নিয়ে কাজ করলে এখান থেকে এটা কেন্দ্র বের করবা, এটা ব্যাসার্ধ বের করবা, আর এই যে লম্ব দূরত্ব বের করবা। এই লম্ব দূরত্ব, এই লম্ব অতিভুজ, আর এটা বের করবা। পরে এটা বের করবা, এটা কয় দ্বারা গুণ করে দিবা? 2 দ্বারা। 2 দ্বারা গুণ করে। তো তুমি চাইলে কিন্তু একটা কাজ করতে পারো, যে একবারই কি করতে পারো দেখো তো, এই স্টেপ কমানোর জন্য আবার দেখো, প্রথমে সাধারণ জায়ের দৈর্ঘ্য বের করবা। প্রথম সাধারণ জায়ের কি করবা, দৈর্ঘ্য বের করবা। করছো? একটা থেকে একটা কি করবা বলো তো? বিয়োগ করব। বিয়োগ করবা। এরপরে যে কোনো এনে দুইটা বৃত্ত দেওয়া আছে না? এখানে কয়টা বৃত্ত দেওয়া আছে? 2টা। দুইটা বৃত্ত দেওয়া আছে, যে কোনো একটা বৃত্তের কেন্দ্র বের করবা। এবার কি করবা, ব্যাসার্ধ বের করবা। ঠিক আছে? কেন্দ্রের ব্যাসার্ধ। হ্যাঁ, যে কোনো একটা বৃত্তের, জি। যে কোনো একটা বৃত্তের, যে কোনো একটা বৃত্তের কি করবা, কেন্দ্র বের করবা। আর কি বের করবা? ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ বের করবা। ঠিক করলে দেখো, এটা কিন্তু অঙ্কটা তোমাদের করাইছি না, এই জন্য দেখাচ্ছি। কিন্তু অঙ্কটা না করাইলে, অঙ্কটা তোমাদের বেসিক সব জানা, এই জন্য অঙ্ক এই জন্য করা দিতেছি। যে কোনো একটা বৃত্ত, আমরা মনে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করছি। এই লোক কেন্দ্র বের করার পর এরপরে কেন্দ্র থেকে যার লম্ব দূরত্ব বের করবা। কেন্দ্র থেকে যার কি বের করবো বলতো? লম্ব দূরত্ব বের দূরত্ব। করব। লম্ব দূরত্ব কি দিবা? ডি। লম্ব দূরত্বের নামটা দিবে কি বলতো? লাগবে যে কেন্দ্র থেকে যায় লম্ব দূরত্ব, এটাকে সমীকরণ দিবা, যে কেন্দ্র থেকে 1 নং জায়ের লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব বের করবা। দেখো আমি স্টেপ দেখাই দিতেছি, বুঝতে পারছো? জি। আর ব্যাসার্ধ অলরেডি বের করে রাখছোই। ব্যাসার্ধ বের করে রাখছো না? হ্যাঁ। হ্যাঁ। সুতরাং আমার দেখো, সুতরাং সাধারণ জায়ের দৈর্ঘ্য, এটা একবারে কমাই, সাধারণ জায়ের দৈর্ঘ্য, সাধারণ জায়ের দৈর্ঘ্য। একবারে কিন্তু জায়ের দৈর্ঘ্য কাছে, তাহলে 2 দ্বারা গুণ দিতে পারো বলো তো? আমি যেটা বের করবো, জি। 2 দ্বারা গুণ দিতে হবে। এটা বের করলে দেখো তো, অতিভুজ থেকে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা আমার অতিভুজ ছিল না? এই ব্যাসার্ধ অতিভুজ ছিল বলতো? জি। এই ব্যাসার্ধ রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। বুঝতে পারছো? হুম।
এটা মানে বুঝছি। এটা মানে অলরেডি তোমার এটা মানে তোমার আর এর মান বের করা আছে, আর ডি এর মান তুমি বের করে খালি মানটা বসাই দিবা। ঠিক আছে? লেখা কম একদম, জি লেখা কম। এ খাদিজা বুঝতে পারছো? জি স্যার। ওকে, ঠিক আছে। খুব সুন্দর একটা অঙ্ক দাগ করে দিলাম। আর কোনো সমস্যা না, আশা করি এখানে সব তোমার পড়া হয়ে গেছে, মানে এখান থেকে আটকাইতে পারবে না। তোমার পড়ার পরীক্ষা আসার মধ্যে খালি আর প্রতিবিম্ব বের করে নেই, শুধু প্রতিবিম্ব, ঠিক না? জি এটা আসবে না, যাও, বলে দিলাম আসবে না এটা। আচ্ছা এবার দেখো, দেখো ছয় কোনো সমস্যা আছে কিনা, দেখো ছয় কোনো সমস্যা আছে। এগুলো তো করছি। আচ্ছা, সাথে এটা সমস্যা নেই, করছো? হ্যাঁ স্যার তো করছি, এগুলো করছি। তো দেখো ইন্টিগ্রেশন বাকি আছে, হ্যাঁ ইন্টিগ্রেশন ক্লাসে করে নিবি, আবার বলে দিই জি স্যার পারি না। ক্লাস, হ্যাঁ ক্লাসে করে নিবি। আমরা এই সপ্তাহে 3 দিন ক্লাস করাবো, 3 দিন এসে ক্লাস করবো, মিস দিবা না, ঠিক আছে? কবে? এই সপ্তাহে যাইতাম না কালকে। না গেলে তো ইন্টিগ্রেশন পারবো না তাহলে। যদি ইন্টিগ্রেশন দিলে কিন্তু আমার বলে দিই, ইন্টিগ্রেশন তোমার কিন্তু কবি ব্যাগ ইন্টিগ্রেশনটা ভালোভাবে হয়েছে, কবি ব্যাগ এটা কিন্তু ভালোভাবে হয় নাই। বুঝতে পারছো? এই সপ্তাহটা ক্লাস করো, এই সপ্তাহ পরে আমি তোমাদেরকে আর বলবো, আমি তোমাদেরকে একবারে ইয়ে করে দেবো। এই সপ্তাহ পরে বৃহস্পতিবারে আমি তোমাদেরকে একবার ছুটি দিতে আর ক্লাস করাবো না। হ্যাঁ বৃহস্পতিবারে যাব। না বৃহস্পতি, শুধু বৃহস্পতিবার এখানে আসলে হবে না, সোমবার, কালকে সোমবার, তারপরে মঙ্গলবার। তোমার দেবো না, মঙ্গলবার আমার ডাবল ক্লাস, দেখি যদি কাবার না করতে ডাবল ক্লাস করাবো, আর কাবার করতে পারলে করাবো না। তারপরে বুধবার, বৃহস্পতিবার, এই সপ্তাহে ক্লাস করো, হ্যাঁ এই সপ্তাহে ক্লাস করো। কি বলছি বুঝছো? তোমাদের জি স্যার। তোমাদের এবারে তোমাদের যে কি বলে, যদি আমি তোমাদের ইন্টিগ্রেশন শেষ দিয়ে দিতে পারি তাহলে আমি এক ক্লাস আগে শেষ দিয়ে দেবো। বৃহস্পতিবার যাব, যদি আমি ইন্টিগ্রেশন শেষ দিয়ে দিতে পারি তাহলে আমি বৃহস্পতিবার যাবো না, আমি এর আগে শেষ দিয়ে দেবো। ঠিক আছে? আর তোমরা কি আমার জি তোমরা স্যার, বৃহস্পতিবারে এমনিতেই যাওয়া লাগবে কলেজে। না বৃহস্পতিবার তারপরে আসো তোমরা, আসো। আর তোমরা কি আমার ইয়ে ক্লাস দেখছো, ইন্টিগ্রেশনের ক্লাস দেখছো? হ্যাঁ বেসিক ক্লাসটা তো দেখছি। বেসিক ক্লাসের হ্যাঁ মোটামুটি সূত্রগুলো, এরপরে সূত্রগুলো ক্লিয়ার হয়েছে? কোনগুলো সূত্রগুলা? হ্যাঁ, আরে স্যার প্যাস লেগে গেছে। থেকে যে জন্য তো এই জন্য তো হিসাব থেকে করতে হবে। তোমাদেরকে আমি দেখাই যে 9 এর জি, দেখো 9 এর জি, ঠিক আছে? আশা করি তোমাদের, আমার আশা করি তোমরা আমি যেভাবে করছো মানে আমার ম্যাথে তোমাদের এ প্লাস হয়ে যাবে। কেন? এমসিকিউ তো ভালো করবে, ঠিক আছে? তুমি যদি 4টা সিমিশন আনসার করো, এখান থেকে তুমি করো 35 থেকে 40 পাও, 35 থেকে 40 পেলে এমসিকিউ 20 পাবা, 20 পেলে তোমার মনে করো 60 হয়ে যায়, এখান থেকে 25, 85, ঠিক আছে? স্যার দোয়া করেন। আর আমার বিষয়ে আমি গুছাই দিয়েছি তোমাদেরকে, কারণ আমি কিন্তু এমসিকিউ তোমাদেরকে ভালো একটা প্রিপারেশন দিয়ে দিয়েছি, এমসিকিউ। জি স্যার। তারপরে তোমরা এই সপ্তাহে ক্লাস করবা, ঠিক আছে? কষ্ট হলে এই সপ্তাহে ক্লাস করবা। আচ্ছা কারণ তুমি তোমার যদি এই সপ্তাহে ক্লাস করো তোমার হায়ার ম্যাথে এই প্লাসটা শিওর হবে। কারণ তুমি যদি ইন্টিগ্রেশনটা যদি শিখাই দেয় তাহলে মোটামুটি 5-6 প্রশ্ন তোমার আর চিন্তা নেই। কস এটার সমস্যা নাই, সমস্যা নেই কস এটার জন্য। যদি আবার ইয়ার থেকে 2 সেট প্রশ্ন আসে তাহলে সমস্যা নাই। তুমি এখানে 2 সেট প্রশ্ন আসছে কি থেকে, অন্তরীকরণ থেকে। তবে এই 2 সেট প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, কারণ তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা, ঠিক আছে? জি স্যার। ফুল সিলেবাসে পরীক্ষা। যদি ত্রিকোণমিতি থেকে যদি দুইটা এসে পড়ে তাহলে তো একদম হুম, কি বলছো? বলতেছে, যদি ত্রিকোণমিতি থেকে দুইটা এসে পড়ে তখন কি যে হইব? না ত্রিকোণমিতি থেকে 2টা সমস্যা নাই তো, এই যে এখান থেকে 2টা আছে তোমার, এই যে ওই এটাই তো বলতেছি, এই দুইটা বার দেওয়া লাগবে, যদি কোনো কারণ যদি মানে এই না জন্য তো মিলাতে পারি, যদি আমি না আমি হয়। আমি যদি ত্রিকোণমিতি পড়াইতাম তাহলে তো আর এত গুরুত্ব দিতাম না। যদি ত্রিকোণমিতি আমি পড়াই নাই, এই কারণে তো আমার পড়াইতে হবে। কথা বুঝতে পারছো সেটা? জি আচ্ছা স্যার। তোমরা কি অন্যান্য ক্লাস তোমার শেষ? অন্যান্য ক্লাস অন্যান্য কি ক্লাস? তোমরা কি আর যে কলেজের অন্যান্য ক্লাস আর করা লাগবে না? এই খাদিজা কি আসবে না? স্যার আমরা তো একসাথে মানে আলোচনা করে তারপর যাই। মানে এখন তোমাদের এখানে আছে তোমাদের পরিকল্পনা, তোমাদের এখন দুইজনের পরিকল্পনা কি ক্লাস করবা না করবা না? স্যার অন্যান্য ক্লাসের তেমন কোনো পড়া নাই, সব পড়াই মানে শেষ, এখন আর কি হায়ার ম্যাথের লাগা।
আচ্ছা ঠিক আছে, যাওয়া যদি এখন শুধু যদি স্যার আমার বলছিলাম যে একবার বৃহস্পতিবারে যাইতে আর যদি যাইতাম আমার না। জন্য যদি হয় তাহলে আমার জন্য হইলে তোমরা তাহলে তোমার আমার ক্লাসটা তাহলে তোমরা অনলাইন করতে হবে। অনলাইন জি করবে? স্যার এটা ভালো হয়। স্যার এটাই ভালো হয়, হ্যাঁ। যাইতাম না কলেজে। আমার ক্লাস অনলাইন করবা তোমরা? জি জি স্যার। তাহলে আমরা তোমাদের যখন ক্লাসের টাইম তাহলে তোমাদের আমি ওই সময় অনলাইন ক্লাসটা নিব। আচ্ছা ঠিক আছে বা আমি স্যার। আমি- আচ্ছা। আমি অফিসে বসে থেকে ক্লাস নেব। তোমরা করতে আচ্ছা তোমরা? স্যার। আচ্ছা হ্যাঁ তাহলে জি ঠিক আছে, স্যার। তাহলে ঠিক আছে তোমরা তাহলে ওই যে কলেজের টাইমটাতে আমি কলেজে গেলে আমি তোমাদের শিডিউল দেখে আমি তোমাদের টাইম দেবো, এটা কিন্তু অফিসের টাইমে ক্লাস নেব। কথা বুঝছো কি? আচ্ছা স্যার। অফিসের টাইমে যখন অফিস খালি থাকবে, টিচার কম থাকবে, তখন আমি তোমাদের ক্লাসটা নিয়ে নেবো ওই সময়, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা। আপনি ক্লাস নেওয়ার 10 মিনিট আগে শুধু একটা মেসেজ দেন গ্রুপে, তাই নিয়ে নেব। 10 মিনিট আগে না, মোটামুটি 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে 1 ঘন্টা আগে এসএমএস দিয়ে দেবো। এসএমএস দিয়ে দেবো তো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ক্লাস অনুযায়ী তোমরা আসতে হবে না। আমি তোমাদের অনলাইনে আমি ক্লাস আমি তোমাদের কভার করে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার। তারপরে তোমার বাসা ভালো করে পড়ো, হ্যাঁ? বাসা ভালো করে পড়ো। আচ্ছা স্যার, আমি বলছিলাম ইংলিশের কথা। ইংলিশের কথা? আচ্ছা ইংলিশে একটা কাজ করো, তোমাদের যে আমি তোমার আমি তোমাদের গাইড অনুযায়ী পড়াবো না, আমার কাছে আর ইংলিশে কোনো বই নাই। তোমার ছবি দিলে পাঠাতে পারো আমাকে বইগুলো, একটু ইয়াগুলো, কোনগুলা? কি? ওই যে তুমি রোজ রুলস না, তুমি আমাকে বলে আমি আমার মতো করে পড়াবো, তোমার ছবি দিলে তোমার ছবি অনুযায়ী পড়াবো না, কিন্তু ওই যে স্যার আপনি কি চেঞ্জিং সেন্টেন্স সবটা পড়াবেন নাকি শুধু সিম্পল কমপ্লেক্স এগুলো পড়াবেন? তোমার কোনটা দরকার আমি তোমার বলি। আমি তোমার এটা তো তোমার ট্রান্সফরমেশন, আমরা পড়ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ঠিক না? মানে চেঞ্জিং সেন্টেন্স, এটাই চেঞ্জিং সেন্টেন্স। আমাদের সময় নাম দিয়েছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখানে তো তোমার মনে করো ভয়েস, এখানে ভয়েস চেঞ্জ আছে, এরপরে এটার ভিতরে আছে তোমার হ্যাঁ। এটার জি, ভিতরে কি আছে? সেন্টেন্স চেঞ্জ আছে, হ্যাঁ। হ্যাঁ সেন্টেন্স চেঞ্জ আছে, সেন্টেন্স চেঞ্জ আবার আচ্ছা তুমি বলতেছো এখানে সেন্টেন্স চেঞ্জ আবার 2 রকমের। সেন্টেন্স চেঞ্জ কয় রকমের? 2 রকমের। একটা হচ্ছে কোনো তোমার এই যে ও পাঁচ প্রকার সেন্টেন্স আছে না তোমার, এই যে তোমার 5 প্রকারের বলতে কি কি সেন্টেন্স বলো তো? অ্যাসার্টিভ, জি স্যার। ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ ইম্পারেটিভ। ইন্টারেক্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সপ্লেনেটিভ। আমি যে ইংলিশ চলে গেছি, আমি যে ক্লাস আমি ইউটিউবে সারি ওই যে বাউন্ডারি থেকে সারি মেজর থেকে ইংলিশ চলে গেছে। আচ্ছা অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, আর ইম্পারেটিভ, কিছু হইব না। এবার অপটেটিভ, এরপরে কি বলতো? এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি। এইগুলো একটা থেকে একটা রূপান্তর আসে, ঠিক আছে? এইগুলাতে জি, স্যার। আবার আরো 3 প্রকার আছে গঠনের উপর ভিত্তি করে। সেটা কি বলতো? সিম্পল, হ্যাঁ, কমপ্লেক্স, আচ্ছা বলতো কম্পাউন্ড। কমপ্লেক্স, কম্পাউন্ড। বলতো কম্পাউন্ড এই যে প্রকারভেদটা কিসের উপর ভিত্তি করে হয়েছে বলতো? এই প্রকারভেদটা কিসের উপর? হ্যাঁ? এটা হচ্ছে গঠনগত আর এটা হচ্ছে কার্যগত। কার্যগত মানে কি আবার? কার্যগত মানে কি? না অর্থ হ্যাঁ আর এই প্রকারভেদটা মূলত না এমনই একটা কিছু হইব। অর্থ এই প্রকারভেদটা মূলত তোমার অর্থগত, মানে বলতে নাকি কথা হয়ে যাচ্ছে অর্থগত। sentence এ? দেখো এই প্রকারভেদটা না না, এটা সেন্টেন্স অর্থ হতে 5 প্রকার। শোনো, এটা হচ্ছে অর্থগত দিক দিয়ে। অর্থগত যে এখানে সেন্টেন্সটা কিভাবে আসছে, কিভাবে করছে, এটা কোনো বিষয় না। সেন্টেন্সটা অর্থগতের উপর ভিত্তি করে এখানে কয় প্রকার ভাগ করা হয়েছে? 5 প্রকারে। আর এখানে তোমার এখানে কোনো অর্থে কোনো প্রাধান্য দেওয়া হয় না। এখানে তোমার কি হয়েছে, সেন্টেন্সটা দেখতে কেমন, গঠনটা কেমন, অর্থ হতে পারি না। পাঁচ ভাগে গঠনের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে। মানে একই গঠন, মানে একই ভাব প্রকাশ করে, খেয়াল করে, একই ভাব প্রকাশ করবে, একই অর্থ। এটাকে 3 ভাবে লেখা যায়। এটা কয় ভাবে লেখা যায়? তুমি সিম্পল দিয়ে লিখতে পারবা, কমপ্লেক্স দিয়ে লিখতে পারবা, কম্পাউন্ড দিয়ে লিখতে পারবা। তাহলে এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে ভাগ করা হয়েছে, এটাকে ভাগ করা হয়েছে মানে কি দিয়ে? এটা হচ্ছে তোমার গঠনের দিক দিয়ে 3 প্রকার, আর এই 5 প্রকার তো অর্থের দিক দিয়ে, ঠিক আছে? এই গেল একটা, এই গেল তোমার সেন্টেন্সের আওয়াজ হচ্ছে কি? এই গেল তোমার সেন্টেন্সের চেঞ্জিং। এরপরে আছে ভয়েসের চেঞ্জিং। এরপরে কি আছে বলতো? ভয়েস চেঞ্জ। ভয়েসের জন্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে কি অ্যাক্টিভ। হ্যাঁ, এরপরে আছে কি ডিগ্রি। এরপরে কি আছে বলতো? ডিগ্রি চেঞ্জিং।
ঠিক আছে কি ইয়া তোমার অ্যাসার্টিভ থিওরি মানে কি বলে পজিটিভ পজিটিভটা নাকি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ পজিটিভ হ্যাঁ পজিটিভ পজিটিভ থেকে কম্পারেটিভ মানে এবার সুপারলেটিভ কম্পারেটিভ এবার সুপারলেটিভ এরপর আরেকটা আছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ 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 থেকে অ্যাফার্মেটিভ নেগেটিভ যাবে এবার কিন্তু আছে না এর ভিতরে এখন তুমি কিন্তু খালি পড়লেই হবে না পুরো বিষয়টাকে আগে মাথা মেজে মাকে কি করতে হবে গুছাইতে হবে তারপর পড়তে হবে কি বলছি বুঝছো এখন তোমাদেরকে কিভাবে পড়া যায় না তোমাদেরকে এগুলো কিভাবে পড়াইছে মনে হয় রুলস দিয়ে পড়াইছে ঠিক না জি স্যার জি স্যার এরকম রুলস দিয়ে পড়াইছে কয়টা রুলস দিছে বলো তো কয়টা রুলস দিছে জি স্যার কয়টা রুলস দিছে অভাব নাই অভাব নাই তুমি কি জানো এটা অনেকগুলা। এটা কয়টা রুলস এটা কয়টা আমি পড়াইলে কয়টা রুলস পড়াবো আমি পড়ালে সর্বোচ্চ 5টা রুলস 5টা রুলস শেষ এই জিনিসটা আমি কিছুই পারি 5টা ভুলে গেছি সব হাই স্কুলে থাকতে সব ভালো বুঝতাম আর এখন তোমরা মনে হয় কিছুই পারি না। তোমরা মনে হয় না তোমরা এমন তো জানো না আমি দেখছি তোমাদের নলেজ আমি দেখছি তোমরা ভয়েস চেঞ্জ পারো না ভয়েস চেঞ্জে পারো না হাই স্কুলে যা ভয়েস চেঞ্জ হাই স্কুলে পড়া এটা কলেজে পড়া শিখাবে তোমাকে এগুলো একটা পড়া তোমাকে কলেজে শিখাবে না আর তোমরা যা তোমাদের যা আসছে একটা পড়া তোমাদের কলেজে শিখাবে না হাই স্কুলে পড়া শিখা এগুলো হাই স্কুলে পড়া তার আমার হাই স্কুলে গ্যাপ ছিল এখন যে বললা যে হাই স্কুলে ভালো পড়তে হবে বললা যে হাই স্কুলে পড়া এগুলো হ্যাঁ স্যার মানে তখন যা বুঝতাম হাই স্কুলে যা বুঝতাম এখন তাও বুঝি না সেটা কথা বলতেছি এখন তো তোমার আমরা তো আমরা তো এগুলো তুমি যখন কলেজে উঠে সায়েন্স স্টুডেন্ট বাংলা ইংলিশ সময় তো সুযোগ আছে বাংলা ইংলিশ সময় তোমার সায়েন্স সাবজেক্ট পড়তে পড়তে তোমার ইয়া তুমি সময় পাবে না এগুলো হাই স্কুলে কভার করতে হয় আমি স্যার আমরা মনে হয় না আমি যতই প্রাইভেট করি আর বা যাই করি মনে হয় না মানে পরীক্ষার আগে সারা ইংলিশ জীবনে পড়ছে বাসায় আইসা আইসিটিও পড়ি নাই হাই স্কুল পর্যন্ত 10 পর্যন্ত একটা স্টুডেন্টের কাজ ইংলিশে সময় দাও মানে ইংলিশে যতই সময় দিতে পারে 10 পর্যন্ত কাজ ঠিক আছে আচ্ছা এখানে 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 কিন্তু খেয়াল করো তোমরা মানে এইভাবে পড়ছো সিম্পল থেকে কমপ্লেক্স নেওয়ার নিয়ম আবার কমপ্লেক্স থেকে সিম্পলে নেওয়ার নিয়ম ঠিক না জি কিন্তু আমি যেটা পড়াই আমি যেটা পড়ছি এবং আমি ইংলিশে কেউ পড়াই নাই আমি নিজে যেটা পড়ছি সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড মানে একসাথে শিখি সিম্পলে কি থাকলে এটা কমপ্লেক্সে কি হবে আবার কম্পাউন্ডে কি হবে কথা বলতে পারলাম হ্যাঁ স্যার আমি হাই স্কুলে থাকতে এইভাবেই পড়ছি মানে তিনটে একসাথে কয়টা জানি 14টা মনে রুল ছিল তখন তারপর তোমার রোজ বেশি এত রোজ না এই একসাথে তিনটা শিখবে একসাথে তিনটা মানে এটা আমি প্রতিটা আমি মানে একসাথে তিনটা তোমাকে আমি দেখাই একটা আচ্ছা তোমাদেরকে আমি তো এগুলো জানা থাকলো আমি তো অনেকদিন যাবো ইংলিশ চর্চা নাই এখন আমার কাছে কোনো বই নাই কথা বলতে পারলাম স্যার 1 মিনিট স্যার 1 মিনিট আছে আচ্ছা 1 মিনিট থাকলে আবার তোমরা ইয়ে করো আমি ক্লাস আবার দিতেছি আচ্ছা 2 রঙের বি ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা এটা কি এটা খেয়াল করলাম না এটা খ আর গ দেখছি শুধু কই কোনটা এই যে 2 রঙের ক বিপরীত যোগ্যতা বুঝো না বিপরীত যোগ্য মানে নির্ণয়কে মান বের করবা নির্ণয়কে মান যদি 0 হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্স নাই আর 0 না হইলে বিপরীত ম্যাট্রিক্স আছে এই কথা উল্লেখ করবা মানে এটা বিপরীত যোগ্যতা কিনা বিপরীত যোগ্যতা নির্ণয় করো মানে যদি 0 হয় তাহলে এটা বিপরীত ম্যাট্রিক্স নাই মানে এটা বিপরীত যোগ্যতা নাই আচ্ছা কথা বুঝতে পারছো জি স্যার বুঝছি আর 0 হইলে বিপরীত যোগ্যতা নাই আর 0 না হইলে বিপরীত যোগ্যতা কি আছে বিপরীত ম্যাট্রিক্স আছে এটাই জি এবার 3 নাম্বার দেখো por x menos 5y plus 7 equal to 0 রেখাটি x y কিছু দেখে না তো দেখো তো এটা পারবো পারবা হ্যাঁ ওকে সুদা একদম এরপর দেখো এ খাদিজা জি স্যার খাদিজা কিন্তু একাডেমিক পরীক্ষায় কিন্তু ক্লাসে কিন্তু ভালো পড়া পারো কিন্তু পরীক্ষায় কিন্তু বেশি ভালো করতে পারো না এটা কিন্তু মাথায় রাখো স্যার আমি প্র্যাকটিস করি না লেগা হ্যাঁ প্র্যাকটিস করো না এখনো প্র্যাকটিস না করলে কিন্তু সমস্যা রাখাবে আমি দেখাই যদি তোমরা প্র্যাকটিস করে দেবো কি বলছি বুঝছো
জি স্যার তুমি যদি একটা বোর্ড ভালো করে মানে একটা বোর্ডে সব মানে তুমি 2025 সালে সবগুলো প্রশ্ন তুমি প্র্যাকটিস করো দেখবা তোমার মনে হয় সবাই এসে পড়ছে যে কোনো মানে এক সালে সবগুলো বোর্ড বুঝতে পারছো জি স্যার দেখবা যে পুরো ঘুরে ঘুরে একই প্রশ্ন আচ্ছা এখন দেখো তো এটা এই 4 নাম্বার দেখো তো নাম্বার দেখো কি এক নম্বর সমস্যা হ্যাঁ স্যার ক সম- ক না, সম- ক সম- সমস্যা নেই ক সমস্যা আছে না খ না গ না এটা না একটু আগে বুঝাই দিলেন এরকম ওকে তোমরা যদি মনে হার ম্যাথে প্লাস পাও না আমার মনে হয় তোমরা এই কোচিংয়ের মধ্যে যে কজন যদি পাও কোচিংয়ের মধ্যে সর্বোচ্চ হার ম্যাথে প্লাস পাইলে 5-10 জন পাইব কি বলছি বুঝছো পুরো কোচিংতে সব মানে পুরো কোচিংতে হার ম্যাথে প্লাস সর্বোচ্চ 5-10 জন পাবে আর বেশি প্লাস পাবে না কোচিং এরকম হইতে পারে যে এরকম হইতে পারে যে তোমরা পাও তোমরা হইতে পারো যে খালি হার ম্যাথে প্লাস পাইছো অন্য কেউ পায় না যদি ফেয়ার পরীক্ষা হয় আবার যদি ফেয়ার পরীক্ষা হয় নট মানে নকল হলে সে ভিন্ন নকল হলে তাহলে এখানে লাভ নাই সারা লিখে দাদা স্টুডেন্টকে রিট নেই কোনো আচ্ছা এখন দেখো দেখেন এই এখন দেখো ক নাম্বার তো পড়াইছি না এখানে ঠিক না ক পড়াইছি ক পড়াইনি জি স্যার ক কি পড়াইছি না আচ্ছা তাহলে ক নাম্বার দেখো এখানে পারি না মূল নিয়ম অন্তরজ মূল নিয়ম অন্তরজ মূল নিয়মে আচ্ছা আচ্ছা হ্যাঁ পারি পারি এনে ফাংশন অফ এক্সটা কি দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু cosec x পাই বাই 2 প্লাস x তাহলে এবারে কি বলতো এখানে ফাংশন অফ পাই বাই 2 প্লাস x তাহলে x এর জায়গায় কি পাই বাই 2 প্লাস x আছে না হ্যাঁ এখানে x এর জায়গায় বসে ভাই cosec পাই বাই 2 প্লাস x বলো তো 90 ডিগ্রি সব জোর না বেজোর 90 ডিগ্রি বেজোর না বেজোর এটা cosecটা কি সাইন হয়ে যাবে না cosecটা কি হয়ে যাবে জি স্যার সাইন এটা কয় নাম্বার কোয়াড্রেন্টে পড়ছে 2 নাম্বার কোয়াড্রেন্টে পড়ছে না 90 স্যার। ডিগ্রি প্লাস 2 নাম্বার কোয়াড্রেন্টে cosec প্লাস না মাইনাস প্লাস 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 এই সাইন এক্সের অন্তর্জন করছি না মূল নিয়মে জি দেখে এই যে বোর্ডের প্রশ্নগুলো পড়লে কিন্তু এগুলো আইতে আসবে বোর্ডের প্রশ্ন যদি না করে যাও তো তুমি অঙ্ক দিয়ে পারো সব বই কিন্তু তুমি প্রশ্ন ধরার কারণে অঙ্ক আনসার করতে পারবে না ঠিক আছে হ্যাঁ, প্রশ্ন জি ধরার স্যার কারণে শেষ এই যে এরপর দেখো এটা তো পারোই নাকি অবিলম্ব সমীকরণ পড়াইছে ঠিক না জি স্যার ওকে এরপর গয়ের মধ্যে কি সহজ এবার সাতও সমস্যা সাতও পারো ঠিক নাকি সাতও তো পারো নাকি গ পারি গ পারো খ পারো ক তো করছো গ পারি। ক তো করছো হ্যাঁ হ্যাঁ পারি এটাও পারি সহজ ওকে শেষ আমাদের শেষ মনে হয় কি হলো? বেশি চাপ পড়ে গেছে স্যার আমাদের এই যে 25 সালের প্রশ্নের আনসার গুলো একটু দিয়ে দিন মানে আমরা যখন করি তখন বুঝতে পাই না যে অঙ্কটা হয়েছে কিনা কোনটা কোনটা বা কোনো কি মানে সবগুলা প্রশ্নের আর কি একটু আনসার গুলো দিয়ে দেন আপনার কাছে না আছে এগুলা দিয়ে দিন আনসার আমি আনসার ইয়ে করুন তো আনসার আমার কাছে এটা দিয়ে এমসিকিউ সিকিউর কথা বলতেছে ঠিক আছে আমার কাছে তোমার যদি কোনো এমন হয় তুমি আমার নিয়ম যদি না তোমার যদি নিয়ম যদি তুমি বুঝাও তাহলে ওকে সমস্যা নেই তুমি আনসারের চিন্তা করার দরকার নেই কথা বলতে পারলাম না স্যার একটু তা দিয়ে না কেমন যেন খুঁতখুত লাগে তখন একটু দেখে নিন। আনসার লাগলে তাহলে এটা কাজ করো আমার কাছ থেকে একটা টেস্ট পেপার আছে টেস্ট পেপার নিয়ে যাও কবে আসলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কারণ এগুলো তো আমি তোমাদের পড়াইতেছি এগুলো তো আমি নিজে আনসার দেখি নাই কথা বুঝছো আমি নিজের মতো করে পড়াইতেছি কি বলছি বুঝে এরা কি না এই টেস্ট পেপারে যে কি না কি লিখে রাখছে মাথায় ঢুকে সব জিনিসটা কত ঘুরে পেছে এরা লিখে রাখছে এগুলো তো মাথায় ঢুকে না এগুলো কারা লেখা জানো টেস্ট পেপার কারা লেখা দাদা
ইউনিভার্সিটি স্টুডেন্টরা লিখে। ইউনিভার্সিটি আর রানিং স্টুডেন্ট আছে না তোমার, হ্যাঁ তাও আবার টপ স্টুডেন্টরা না, যারা মনে করো টপ ভালো লেভেলের না, ভালো লেভেলে যায় হ্যাঁ তো মনে করো কোচিং টোচিং করে কুল পায় না, মানে বিভিন্ন ইয়াতে প্রাইভেট টাইপ পরে মানে ইয়ে বানা, যারা একটু মিডিয়াম সাইজে প্রাইভেট টাইপ কিছু নাই, কোন কোচিংও নাই, পড়াশোনা তেমন করে না, তো ওরা কি করে তখন অবসর সময় থাকে, তো ওরা বিভিন্ন পাবলিকেশনে বই লিখে। কথা বুঝতে পারছো বিষয়টা? আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডরা লিখতো, আমি দেখছি একটা প্রশ্ন সলভ করে দিলে লিখে দিলে 100-200 টাকা দিত, মানে একটা প্রশ্ন সলভ করে দেবে, মানে এক সমাধান করে দেবে, বুঝছো? জি 200 টাকা। এই জন্য ওদের পড়া ওদের কি এখানে স্ট্যান্ডার্ড ম্যান হবে, এরা তো বিভিন্ন গাইড থেকে দেখে দেখে লিখবে, কি বলছি বুঝো? জি বিভিন্ন জায়গা থেকে। আর আমি তোমাদেরকে যেটা শিখাচ্ছি এটা তো মনে করো একবারে টোটাল একদম মানে যেটা সবচেয়ে সহজ, কথা বুঝছো? এটার উপর আমাদের অ্যানালিসিস করা, রিসার্চ করা, কথা বুঝো? একটা দিন আমরা তো প্রথমে শিখছি, পরে আবার চিন্তা করছি যে কোন দিকে গেলে সহজ হবে, কিভাবে শিখালে সহজ হবে। আচ্ছা এটা গেল, এরপরে যাই আমরা 2023-24 একটু যাই, হ্যাঁ? তো 2025 সবগুলো শেষ না? 2025 জি। যারা আছে কিনা দেখি তো। এটা তোমার অনেক লাস্টে দেখলাম নাকি বরিশাল বোর্ড? না বরিশাল বোর্ড দেখি নাই। যশোর বোর্ড দেখছি, যশোর যশোর বোর্ড? দেখছি, হ্যাঁ যশোর দেখছি মাত্র। তাহলে বরিশাল দেখি, হ্যাঁ। তোমাদের কপাল ভালো, ঠিক আছে? তোমাদের আগে আমি ল্যাপটপটা কিনছি, তোমাদের ভাগ্য ভালো। নাই তোমাদের এইগুলো অনেক তোমাদের লেকিংস একদম। আচ্ছা এখন দেখো তো কসমের সাথে কপারবা কিনা, দেখো তো কপারবা কিনা। হ্যাঁ দেখতে পাচ্ছ, কথা বল না কেন? জি স্যার দেখতে পাচ্ছি। ক সমস্যা আছে দেখো, দুইটা উদ্দীপকই সহজ, কিন্তু উদ্দীপক কিন্তু কোন কঠিন না। জি না। পারবা কিনা এটা? জি স্যার। পারবা? এবারে ইকুয়াল টু 0, এর মান 0 বলেছে, দেখো যে x ইকুয়াল টু y ইকুয়াল টু z, এটা কিন্তু ম্যাট্রিক্স দেওয়া আছে, এবারে নির্ণয় করতে হবে। নির্ণয় করবা। এই সহজ, এটা থেকে x কমন নিবা, এটা থেকে y কমন নিবা, এটা থেকে z কমন নিবা, এবারে করে ফেলবা, ঠিক আছে? এরপরে দেখো গ নাম্বার, দেখো এখানে x y z তিনটা মান 1 দেওয়া আছে, দেখো এই x y z তিনটা মান 1 দিয়া বলছে যে এবং i3 একটি একক ম্যাট্রিক্স, এইটা মান বের করতে বলছে, পারবা না? হ্যাঁ বাসা করবা, আবার বলো ধীরে ধীরে কঠিন মনে হবে বেশি, বাসা করবা, আর একবারে যে আমার পড়ার বাইরে থেকে হয়ে যাবে বাধা দেবে, আমি বলে দিতেছি কোনটা কি। আচ্ছা এখন দেখো তো উদ্দীপকে দেখে কি বুঝতেছো? দেখো তো এখানে উদ্দীপকে এই সি একটা বিন্দু দেওয়া আছে, ডি একটা বিন্দু দেওয়া আছে, ই একটা বিন্দু আছে, বি একটা বিন্দু দেওয়া আছে, হ্যাঁ এখানে দেওয়া আছে বিন্দু আছে। আচ্ছা এরপর আর কি দেওয়া আছে এখানে, খেয়াল করো আর কি দেওয়া আছে, x অক্ষ বা অক্ষ দেওয়া আছে। আচ্ছা আমরা একটু পড়ি, x অক্ষ হতে একটি সেটের যে কোনো বিন্দু দূরত্ব, x অক্ষ হতে একটি সেটের যে কোনো বিন্দু দূরত্বের বর্গ, x অক্ষ হতে ওই বিন্দু দূরত্ব বর্গের 4 গুণ, দেখি পারবা এটা? দেখো স্যার একটু করাই দেন, খেয়াল নেই এটা। x অক্ষ হতে এখানে আমার একটা সেটের বিন্দু দূরত্ব বলছো না, আমার সঞ্চারপথ সমীকরণ নির্ণয় করতে বলছো না, সঞ্চারপথ সমীকরণ, হ্যাঁ সঞ্চারপথ সমীকরণ নির্ণয় করতে বললে একটা বিন্দু ধরে নিবে, বিন্দুর স্থানাঙ্ক ধরে নিবে x y, মনে করো বিন্দুর স্থানাঙ্ক p, যার স্থানাঙ্ক কি বলতো x y। স্যার তুমি যখন সঞ্চারপথের কথা বলবে তখন একটা বিন্দু স্থানাঙ্ক কি ধরে নিবে, x y ধরে নিবে, সেটার নাম তুমি p দিতে পারো, তাহলে অন্য কিছু দিতে পারো, আমরা নরমালি p দিই, হ্যাঁ p দিলাম। এখন তো কথা বলছো y অক্ষ থেকে, ওই যে সেটটা স্থানাঙ্ক কি p x y ধরছি না, হ্যাঁ তাহলে y অক্ষ থেকে ওই সেটের, দেখো y অক্ষ হতে ওই সেটের কোন বিন্দুর, ওই সেটের যে কোনো বিন্দুর দূরত্বের বর্গ, তাহলে y অক্ষ থেকে কোন বিন্দু দূরত্ব কার সমান বলো তো? y অক্ষ থেকে বিন্দু দূরত্ব কার সমান? এই হলো x অক্ষ আর এই হলো y অক্ষ, এই হলো বিন্দু, তাহলে y অক্ষ থেকে বুঝের সমান না? এক পক্ষে সমান, হ্যাঁ বুঝের সমান, বুঝের সমান। তাহলে y অক্ষ থেকে এই সেটের এই বিন্দুটা বুঝ কি x না? জি তাহলে y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? x, এক্স x, তাহলে এটা কি এই দূরত্বটা কি বর্গ নিব না? দূরত্বটা কি নিব? বর্গ, তাহলে x স্কয়ার, ঠিক আছে? আর x অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব, ওই বিন্দু মানে সেটটার দূরত্ব, সেটটা মানে pxy, তাহলে x অক্ষ থেকে বিন্দু দূরত্ব, তাহলে x অক্ষ থেকে বিন্দু দূরত্ব কত? তাহলে x অক্ষ থেকে দূরত্ব ইকুয়াল সমান না?
হ্যাঁ। কোটি সমান, তাহলে এখন কোটি কত? কোটি ওয়াই। ওয়াই, তাহলে ওয়াই এর 4p গুণ, তাহলে 4p ইন্টু ওয়াই, বুঝতে পারছো? জি। প্র্যাকটিস করে 4p ওয়াই। এটা কি সমীকরণ বলতে? এটা কি সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ। কিন্তু আমাকে কিন্তু কি বলবে, আমাকে বল সন্তান সমীকরণ, সন্তান সমীকরণ প্র্যাকটিস করে 4p ওয়াই, বিষয়টা কি বুঝছো? জি। তাহলে এরকম যদি তোমার সন্তান সমীকরণ বের করতে বলে, তাহলে তুমি একটা বিন্দু, ওই সঞ্চার পথের জন্য যে কোনো একটা বিন্দু কি ধরে নিবা? ধরে নিব, এক্স ওয়াই ধরে নিব। এক্স ওয়াই ধরে নিবা, তারপরে কন্ডিশন গুলো কেমনে কেন বলছো ওই অনুযায়ী লিখবা, ঠিক আছে? জি। ওই অনুযায়ী লিখবা। এবং একটা পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোন সঞ্চার পথের সমস্ত বিন্দু দূরত্ব সমান হলে, যে কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোন একটা চলমান বিন্দুর সকল বিন্দুর দূরত্ব সমান হলে, সকল বিন্দু দূরত্ব কি হলে সমান হলে সঞ্চার পথ সমীকরণ নির্ণয় করো। মনে করো বিন্দুটা ধরছে 1 2, বিন্দু ধরছে কি বলতো 1 2, 1 2। তাহলে 1 2 এই নির্দিষ্ট বিন্দু থেকে, 1 2 নির্দিষ্ট বিন্দু থেকে চলমান কোন বিন্দুর চলমান সঞ্চার পথের কোন চলমান সঞ্চার পথের যে কোনো বিন্দু দূরত্ব সমান, তাহলে যেখানে সঞ্চার পথ বলছে তাহলে একটা ওই বিন্দুটা কি ধরতে হইব? এক্স ওয়াই ধরতে দিব না? ওই বিন্দু দূরত্ব কত ধরতে দিব? এক্স ওয়াই। আর ওই দেখো একটা নির্দিষ্ট বিন্দু থেকে চলমান সঞ্চার পথের যে কোনো বিন্দু দূরত্ব সমান, মানে একটা নির্দিষ্ট মান বলে মনে করো 4 বলছে, এই দূরত্বটা কত বলছে বলতো? 4 বলছে। এই দূরত্বটা কত বলছে? 4। 4। দূরত্ব কত বলছে? 4। তো এটা কি সমীকরণ? বৃত্তের সমীকরণ না? হ্যাঁ। কিন্তু মনে করো তুমি বুঝো না এই বৃত্তের সমীকরণ, একটু আগে যে পরাবৃত্তের সমীকরণ আছে সেটা কি বুঝছি যে অটোমেটিক আসতো না? না। মনে করো তুমি বুঝো জি। না, বুঝো নাই, কিন্তু তোমাকে বলছে যে কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোন একটা সঞ্চার পথের সকল বিন্দুর দূরত্ব মান 4। সকল বিন্দুর মান কত? 4। 4। সঞ্চার পথ সমীকরণ নির্ণয় করো। এটার জন্য কি বলছে? সঞ্চার পথের জন্য যে কোনো একটা বিন্দু ধরে নিবা পি এক্স ওয়াই, কি পি এক্স ওয়াই। এখন এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত? 4 না? হ্যাঁ। নরমালি আমার এই যে 1 2 বিন্দু থেকে এই এক্স ওয়াই বিন্দু দূরত্ব বের করবা। এই 1 2 বিন্দু এক্স বিন্দু থেকে রুট ওভার বুলতোর অন্তর, তাহলে x - 1 হোল x স্কয়ার minus 1 whole square plus y minus 2 whole square। ইনটু কি 4 না বলো তো? 4 কি না? জি। এখন এই রুটটা পক্ষান্তর করে দিলে, রুটটা যদি পক্ষান্তর করে দিলে স্কয়ার হয়ে যাবে না? তাহলে x - 2 জি। স্কয়ার যোগ y - 1 স্কয়ার ইকুয়াল টু কত? 4 স্কয়ার। এটা কি সমীকরণ হলো? বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ হলো। কথা বুঝতে পারলাম? তার মানে সঞ্চারপথ সমীকরণ বের করতে বলে কি করবা? একটা বিন্দু ধরে নিবা। তাহলে তোমার তাহলে সব সমস্যার সমাধান, তারপরে সব কিছু এসে পড়বে। আচ্ছা শেষ। এরপর দেখো, এরপর পারবা কিনা দেখো তো, এরপর পারবা কিনা তো। মূলবিন্দু হতে সিডি সরল, দেখো এটা উদ্দীপকে একটু বিট কিটে এজন্য আমি পড়তে নিতে পারলাম না, এলে আমি কিন্তু জানি না তোমাদের মধ্যে। মূলবিন্দু হতে সিডি সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর সুজা, এই মূলবিন্দু হতে সিডি রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, সিডি রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। পারবা নাকি? পারবা নি? জি স্যার। ওকে শেষ। এবি এর সমীকরণ, এবি এর সমীকরণ, এবি এর সমীকরণ 2x + y + 2 = 0। এবি এর সমীকরণ দেওয়া আছে, এবি সমীকরণ দেওয়া আছে 2x + y + 2 = 0। এসি রেখাংশকে বিডি সরলরেখা, দেখো এসি, এই যে এসি যোগ করো, এসি এসি, হ্যাঁ এসি রেখাংশকে বিডি সরলরেখা, বিডি সরলরেখা যে অনুপাতে কি করে বিভক্ত করে তা নির্ণয় করো। যে অনুপাতে বিভক্ত করে তা কি করো? নির্ণয় করো। পারবা? জি। শিওর পারবা? জি স্যার। তাহলে আমার স্টেপ বলো, প্রথম কাজ কি বলো? প্রথম কাজ হলো দেখো তো, সি এর স্থানাঙ্ক দেওয়া আছে না? সি এর স্থানাঙ্ক যেহেতু আমার অনুপাতটা চাইছে, তাহলে আমার সি এর স্থানাঙ্ক লাগবে, আবার এর স্থানাঙ্ক কি লাগবে না আমার? জি স্যার। তুমি অনুপাত বের করতে পারবা? অনুপাত বের করতে পারবা না। তাহলে তোমার এখন দেখো, আমার এখানে কয়েকটা জিনিস লাগবে, দেখো অনুপাত বের করতে হলে আমি এখানে যেটা সহজ মনে হয়, এত সহজ নাকি? সহজ নাকি বিষয়টা? আমার কিন্তু এখানে অনুপাত চাইছে, এখানে আমার কি চাইছে বলো তো? অনুপাত। হ্যাঁ, অনুপাত চাইছে। তো অনুপাত চাইলে দেখো তো, আর এই বিভক্তকারী বিন্দু হইছে যে এটা, এই বিন্দুটা কি বিন্দু? বিভক্তকারী বিন্দু না? এই বিন্দুটা কি বিন্দু? বিভক্তকারী বিন্দু। এখন আমি যদি অনুপাত চাইছি, তাহলে আমার এর স্থানাঙ্ক লাগবে, আর সি এর স্থানাঙ্ক দেওয়া আছে। সি স্থানাঙ্ক কি আছে?
দেওয়া আছে। দেওয়া আছে। তাহলে এর স্থানাঙ্কটা কিভাবে বের করবা? আমাদের এবি রেখা সমীকরণ দেওয়া আছে। এবি রেখা সমীকরণ কি আছে বলো তো? দেওয়া আছে। দেওয়া আছে। আবার খেয়াল করো, এবি রেখা সমীকরণটা কি আছে? দেওয়া আছে। হ্যাঁ, আছে। এবি রেখা সমীকরণ এখানে একটু এবি রেখা সমীকরণ কত দেওয়া আছে বলো তো? এবি রেখা সমীকরণ কত দেওয়া আছে? এই যে সরি, 2x plus y plus 2। 2x plus y plus 2 equal to 0। আচ্ছা, আমার যদি এই বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে চাই, তাহলে আমার দেখো তো আমার এডি রেখা সমীকরণ লাগবে কিনা বলো তো? জি। এডি রেখা সমীকরণ লাগবে। এডি রেখা সমীকরণ কিন্তু দেওয়া আছে এখানে। না। ওরা কিন্তু কঠিন আছে, যতটা সহজ সহজ নয়, একটু কঠিন আছে। একটু তোমরা একটু অপেক্ষা করো। আমি তো ভাবছি মিস্টার এন অনুপাতে অন্তর্ভুক্ত ধরে না, দাও। তোমরা কোন অঙ্কটা কঠিন সেটা আমরা জানি। কি বুঝতে পারছো? তুমি যখন বলছো যে আমি পারি, আমি কিন্তু বুঝছি যে পারবো না এটা। ঠিক আছে, কি করো? আচ্ছা দেখো, অঙ্কটা বুঝে দিই। হ্যাঁ, এই খাদিজা গেছো? আসি। আচ্ছা, এখন দেখো, এখন আমাদের অঙ্কটা করতে হলে যে জিনিসটা লাগবে, দেখো, এই আমাদের এই যে আমাদের এই বিন্দুটা জানা এই বিন্দুটা জানতে হবে। এই বিন্দুটা জানি। আবার এখানে দেখো বিভক্তকারী, যে এইটা হলো বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক জানতে হবে। যদি জানি তাহলে আমি অনুপাত কি করতে পারবো? বের করতে পারবো। অনুপাত কি করতে পারবো বলতো? বের করতে পারবো। তাহলে এখন দেখো আমরা কিভাবে করবো অঙ্কটা। তাহলে আমরা প্রথমে খেয়াল করে দেখো, আমাদের এবি রেখা সমীকরণ দেওয়া আছে। এখন আমরা এডি রেখা সমীকরণ বের করবো। এবি রেখা সমীকরণ দেওয়া আছে, এডি রেখা সমীকরণ যদি বের করি, দেন দুই রেখা যদি সমাধান করি, তাহলে কি আমি এই বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবো না? জি স্যার। হ্যাঁ, দুইটাকে সমাধান করলে আমি তাদের সাথে বিন্দু পাবো। তাহলে এখন এখন খেয়াল করো, এডি রেখাটা বলো তো কোন এডি রেখাটা কি ওয়াই এর উপর লম্ব না? দেখো তো, ওয়াই এর উপর লম্ব না? জি। দেখো, এডি রেখাটা যদি ওয়াই এর উপর লম্ব হয়, তাহলে এই রেখাটা কার সমান্তরাল বলো তো? এক্স অক্ষের সমান্তরাল না বলো তো? হ্যাঁ। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ কি? এক্স অক্ষের সমান্তরাল কি ওয়াই ইকুয়াল টু এ না বলো তো? ওয়াই ইকুয়াল টু এ না? জি। তাহলে মানে তার মানে এই তোমার এক্স অক্ষের সমান্তরাল লেখা। তাহলে এখানে এক্স এর মান সেম, এক্স এর মান এখানে এটা তো এক্স এর সমান্তরাল লেখা। তাহলে এখানে কার মান সেম? ওয়াই এর মান সেম। এখানে কার মান সেম বলো তো? ওয়াই এর মান সেম। আর এক্স এর মান ভিন্ন ভিন্ন, ডানে গেলে বাড়বে, বামে গেলে কমবে, কিন্তু ওয়াই এর মান সেম। এই জন্য লেখা সময় কিছু ওয়াই ইকুয়াল টু এ। এখানে এ এর মানও দরকার কিনা বলো তো? এখানে এর মানও দরকার কিনা? জি। হ্যাঁ, এখন তো ডি বিন্দু একটা স্থানাঙ্ক দেওয়া আছে না? ডি বিন্দু একটা কি দেওয়া আছে? স্থানাঙ্ক দেওয়া আছে। যেহেতু ডি বিন্দুটা কি আমার এই এডি রেখার উপরে অবস্থিত না? ডি বিন্দুটা জি স্যার। হ্যাঁ, ডি বিন্দুতে বলো তো ওয়াই এর মান কত? ডি বিন্দুতে ওয়াই এর মান কুটির মান কত? 2 2। তার মানে প্রত্যেকটা বিন্দুতে কুটির মান 2 না? প্রত্যেক বিন্দুতে কুটির মান কত? 2 2। তার মানে বলো তো, তার মানে এডি রেখা সমীকরণ কত বলো তো? তাহলে বলতো এডি রেখা সমীকরণ কত? ওয়াই ইকুয়াল টু 2 না? হ্যাঁ ওয়াই ইকুয়াল টু 2। এডি রেখা সমীকরণ কত? ওয়াই ইকুয়াল টু 2। তার মানে খেয়াল করো, তার মানে এই বিন্দুর বুঝ কত? এই বিন্দুর কুটি কত? -2। -2 হইবে কেন? এই প্রত্যেকটা বিন্দু তো ওয়াই মান সেম। এটা না এক্স অক্ষের সমান্তরাল, যে কি উপরে নিচে উঠছে?
না তাহলে এখানে 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 যেমন ওয়ার মান টু, এখানে ওয়ার মান টু, এখানে ওয়ার মান টু, তাহলে প্রত্যেকটা বিন্দু ওয়ার মান টু না? জি তো ঠিক এই বিন্দুটা তো এই বিন্দুটা তো এডি রেখার উপর অবস্থিত, এই বিন্দুতে ওয়ার মান কত? 2 টু। তার মানে আমার এডি রেখার সমীকরণ হলো টু। এডি রেখার সমীকরণ কি ওয়াই ইকুয়াল টু টু। আবার এবি রেখার সমীকরণ, আবার এবি রেখার সমীকরণ দেওয়া আছে না? হ্যাঁ এবি রেখার সমীকরণ কত? এই যে ঠিক না? দেন এই সমীকরণটা আর এই সমীকরণটা কি করবা? সমাধান করব সমাধান করলে এই বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবা, যেখানে অলরেডি কুটির মান আছে টু। কুটির মান আছে টু, খালি বুঝটা বের করলে হবে, ঠিক না? জি সমাধান করলে শেষ। আরেকটা তাহলে আমাদের সি বিন্দু দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে না? সি বিন্দু দেওয়া আছে কিনা? জি খাদিজা তোর একটু মিউট কর আমাদের সি বিন্দু দেওয়া আছে, আর আমরা এই বিন্দু অলরেডি বের করে ফেলছি, সমাধান করে বের করে ফেলছি। আর এখন আমাদের দরকার, কি বলতো, এই দেখো এই এসি রেখাটাকে এই বিডি রেখা যে অনুপাতে সেট করছে, এই বিন্দু সেট করছে, এখন আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক দরকার। কারণ এই বিন্দু স্থানাঙ্ক পাইতে হলে আগে কি করতে হবে? বি বিন্দুর আগে আমাদের কি করতে হবে? যে বি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। বি বিন্দু স্থানাঙ্ক কিভাবে বের করবো বলতো? আমাদের এই বি বিন্দুটা কি ওয়াই করতে কোণিত অংশ না বলতো? বি বিন্দুটা কি বলতো? ওয়াই করতে কোণিত অংশ না? আরে ওয়াই কে সাথে বিন্দু না? বিভিন্ন রকম হ্যাঁ। ওয়াই কে সাথে বিন্দু এটাকে এই যে এবি রেখাটাকে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 ফরম্যাটে নিবা। এবি রেখাটাকে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 ফরম্যাটে নিলে এই জিরো বিটা হবে বি বিন্দু স্থানাঙ্ক। জিরো বিটা কার স্থানাঙ্ক হবে? বি বিন্দু স্থানাঙ্ক হবে। তাহলে হ্যাঁ, তাহলে আমরা বি বিন্দু স্থানাঙ্কটা বের করতে পারবো কিনা? জি স্যার হ্যাঁ, তাহলে বি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো। ডি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে বিডি রেখা সমীকরণ বের করতে পারবো কিনা বলতো? বি এর স্থানাঙ্ক বের করছি, জি তাহলে এখান থেকে বিডি রেখা সমীকরণ বের করবা। আবার এখান থেকে তো এই বিন্দু স্থানাঙ্কটা বের করছি, সি বিন্দু স্থানাঙ্ক বের করছি, মানে এসি রেখা সমীকরণ কি করবা বলতো? বের করবা, অঙ্ক কিন্তু বড় আছে। এসি রেখা সমীকরণ কি করবা বলতো? এসি রেখা সমীকরণ বের করবা। দেন দুইটা সমীকরণ কি সমাধান করবা? দুইটা সমীকরণ কি করবা? দুইটা সমীকরণ কি করবা? সমাধান করব সমাধান করলে এই বিন্দুটা পাইবা। সমাধান করলে বলতো এই বিন্দুটা কি বলতো? পাবা। ঠিক আছে? জি হ্যাঁ, এখন কাজ কি? এই বিন্দুর নাম মনে করো, ধরো এই বিন্দুর নাম ধরো, মনে করো ই ধরো নাম, যে মনে করি এসি রেখা কি, মনে করি এসি রেখাকে বিডি রেখা ই বিন্দুতে কি করে? এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করে, এম ইস টু অনুপাতে অন্তর্বিভক্ত করে। সূত্রের সাহায্যে কি করবা? এই যে ই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করবা। ই বিন্দু স্থানাঙ্ক কি করবো বলতো? নির্ণয় করবে না? জি নির্ণয় করবা। নির্ণয় করার পর একটা বুঝ পাইবা না? একটা কুটি পাইবা না? হ্যাঁ আর অলরেডি আমরা এই বিন্দুর বুঝ কুটি বের করে রাখছি, অলরেডি বিন্দু বীজ কুটি বের করে রাখছি না? জি তাহলে বুঝটাকে বুঝের সমান ধরবা, ধরলে এখান থেকে এম বাই এন পেয়ে যাবা। এম বাই এন পাইলে যেটা পাইবা সেটা অনুপাত, অথবা কুটিটাকে কুটির সমান ধরবা, সমান ধরলে এম বাই এন পাবা। কি বলছি বুঝছো? জি পারবা? হ্যাঁ এখন পারবো অঙ্কটা একটু বড়, কিন্তু কনসেপ্ট বুঝছো? জি আবার বলি, প্রথমে দেখো তো আমাদের এই বিন্দু লাগবে, যেহেতু আমার এসি রেখা এসি দেখো এসি রেখাটাকে আমি বুঝানোর সুবিধা তো মনে করি এটা এ বিন্দু, এটা হলো সি বিন্দু, এটা হলো ডি বিন্দু, এটা হলো বি বিন্দু। আমাদের বলছে যে এসি রেখাকে হলো বি বিন্দু, বিডি রেখা কি অনুপাতে সেট করে, যে বিন্দুতে যে অনুপাত সেট করে, যে অনুপাতটা বের করতে বলছে। তাহলে আমাদের অনুপাতটা যদি বের করতে বলছে, তাহলে আমাদের এই বিন্দুটা লাগবে, সি বিন্দুটা লাগবে, আবার বি বিন্দুও লাগবে, ডি বিন্দুও লাগবে। কেন লাগবে? বি বিন্দু লাগবে না, মানে আমাদের এই বিন্দুটা স্থানাঙ্ক জানতে হবে। এই বিন্দুটা যে হয় বুঝ জানতে হবে না কুড়ি জানতে হবে। এটার স্থানাঙ্ক লাগবে, এটার স্থানাঙ্ক লাগবে, আর এই যে বিভক্তকারী বিন্দুটার হয় বুঝ জানা থাকতে হবে না কি কুটি জানা থাকতে হবে। কথা কি বুঝছো? জি হয় বুঝ জানা থাকতে হবে না কি কুটি জানা থাকতে হবে। এই জন্য আমরা কি করবো, যে এখানে এই বিন্দুটা মিসিং, এই বিন্দুটাকে বের করছি। এই বিন্দুটা বের করছি কি এই রেখাটা আর এই রেখার সাথে বিন্দুর সাহায্যে। আগে এই রেখার সমীকরণ দেওয়া নাই, ডাইরেক্ট সমীকরণ আগে বের করছি, যে সমীকরণ পাইছি y ইকুয়াল টু 2, আর এই রেখার সমীকরণ দেওয়া আছে, দুটো সমাধান করে ফেলছি। আবার দেখো শেষ। এরপর আমাদের দরকার ই বিন্দু, এখন ই বিন্দু সরাসরি দেওয়া নাই, ই বিন্দু রয়েছে এই বিন্দুটা, এই রেখাটা আর এই রেখাটা ছেদ বিন্দু। এই জন্য আগে এই রেখার সমীকরণ বের করছি, তারপর এই রেখার সমীকরণ বের করছি, অর্থাৎ এই রেখার সমীকরণ বের করছি এবং এই রেখার সমীকরণ বের করছি, বের করে তার ছেদ বিন্দু বের করছি, ছেদ বিন্দু পাইছি ই। এখন আমি কি করছি,
মনে করি এই বিন্দু এই সিরাকে কি করে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে তারপরে কি করছি বুঝ বের করছি কুটি বের করছি তাহলে এই বুঝের সমান কুটি কার সমান কুটি সমান যে কোনো একটা দলে পাবা ঠিক আছে জি ওকে বুঝতে পারছো জি স্যার ওকে, শেষ। তারপর দেখো তো কি আছে এখানে দেখো তো 3 নম্বর 12 সমস্যা আছে কিনা তিনটে সোজা দেখি মনে দিচ্ছে সোজা হ্যাঁ দেখো তো এখানে এনে কিন্তু এটা কি বলতো এটা এটা কিন্তু কি কোন আকারে আছে বলতো এটা কি আকারে আছে পরামিতিক আকারে আছে না জি আমরা শিখছি কার্তিক শীতে শিখছি না আমরা কি পরামিতিকে শিখছি না তাহলে এটা কিভাবে করা বলতো এটা এর আগে কার্তিক শীতে হবে x = t দেওয়া আছে এটা শিখাইছি আমি y = 3t + 1 দেওয়া আছে কি করবো তাহলে তাহলে এখান থেকে টি মান বের করবা এখান থেকে টি মান বের করবা দুই জায়গা থেকে এখান থেকে টি বের করবা x = t এখান থেকে টি বের করবা তো t = কি বলতো y - 1/3 না বলতো হুম তাহলে এটা মানো টি এটা মানো কি দুইটি সমান না দুইটি কি জি সমান তাহলে x = কত y - 1/3 বুঝতে পারছো জি আমরা করেছিলাম না মনে আছে নি করেছি না এবার আমরা বৃত্তর ক্ষেত্রে আমরা কি করছিলাম আবার স্কোয়ার করছিলাম কারণ যেহেতু বৃত্তের বিষয় এখানে সাইন থিটা ছিল কস থিটা ছিল আর এগুলো তো রিমুভ করতে হইব এই জন্য এটাকে স্কোয়ার করছি এটারে স্কোয়ার করছি এবার আবার যোগ করেছি ঠিক না স্যার কিন্তু এমন তো কোনো স্কোয়ার নাই এমন শুধুমাত্র নর্মাল এক্স ওয়াই টি দিয়ে আছে এই জন্য দেখো তো এখান থেকে টি বের করছি এখান থেকে টি বের করছি দুইটি সমান তাহলে দেখো 3x = y - 1 সুতরাং 3x - y + 1 = 0 ঠিক আছে ওকে স্যার ওকে শেষ শেষ এখন দেখো তো এটা গেল এরপর দেখো এটা তো শেষ হয়ে যেতে পারোই নাকি এটাও তো পারো দেখো তো গ পারো কিনা 3-এর গ দুটো রেসপন্স করো খাদিজা রেসপন্স করো স্যার এখানে স্থানাঙ্ক বলতে কি মূল বিন্দু কি বুঝেছি না স্থানাঙ্ক বলতে x অক্ষ y অক্ষ আচ্ছা স্থানাঙ্কের অক্ষ তো উভয় মানে উভয় অক্ষকে স্পর্শ করে x অক্ষকে স্পর্শ করে y অক্ষকে স্পর্শ করে তাহলে x অক্ষকে স্পর্শ করলে c = g স্কয়ার y অক্ষকে স্পর্শ করলে c = f স্কয়ার উভয় অক্ষকে স্পর্শ করলে কি তো c = g স্কয়ার = কি f স্কয়ার না জি আর ab কে আবার ab কে স্পর্শ করে তার মানে খেয়াল করো এই যে এটা এর ভিতরে একটা বৃত্ত হইব অথবা বাইরে একটা বৃত্ত হইব বুঝতে পারছো জি ভিতরে একটা বৃত্ত বাইরে একটা বৃত্ত হইব এরকম করাই নাই তোমাদেরকে পড়াই নাই পড়াইছেন তাহলে আমাদের বৃত্ত সমীকরণ বের করতে বলছে বৃত্ত সমীকরণ কি করতে বলছে বের করতে বলছে আচ্ছা আমি একটু দেখাই মনে করি বৃত্তের সমীকরণ মনে করি বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = কত 0 c = 0 হ্যাঁ এখন যেহেতু বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে c = কি বলতো আচ্ছা জি স্কয়ার = f স্কয়ার একটা বিষয় সুবিধা তো আমি স্যার 10:55 বাজে 10:55 বাজে আরে তোমরা বাসা করবা ঠিক আছে দেখবো এটা তোমাদের করানো হয়েছে আচ্ছা শেষ এরপরে দেখো এরপরে এটা তো পারবা এটা আশা করি এটা পারবা এটা ঠিক আছে তোমাদের এগুলো তোমার দেখো তোমরা তারপরে
এ পারবা, হ্যাঁ এ পারবা। এইগুলো এটা তো করাইছি নাকি, দেখো 7 পারবা না? হ্যাঁ হ্যাঁ 7, আচ্ছা এরপরে 7 গেল। আচ্ছা, তোমরা একটু এটা একটু দেখো, উদ্দীপকে দেখো আমাদের শেষ। এই উদ্দীপকে দেখো তো পারবা কিনা একটু। উদ্দীপক দেখছোই না, এটা উদ্দীপক। এখন দেখো এটা তো পারবো নাকি, জি এটা তো পারবো নাকি, যাও তো এটা। জি জি উকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের উকে ব্যাস ধরে উকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের এরূপ দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, যা 6x প্লাস 8y প্লাস 15 ইকুয়াল সরলরেখার উপর লম্ব। উকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের এমন দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। উকে ব্যাস ধরে, উয়ে কই, এলো উকে ব্যাস ধরে, উকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের, এটা তো পারার কথা। এই ওয়েটাকে ব্যাচ ধরছে না, এই ওয়েটারে কি বলে, জি। দেখো ওয়েটারে কি বলে দিছে, ব্যাস ধরছে। ওয়েটারে ব্যাচ বলেছে। তাহলে এই বিন্দু বলতে এই বিন্দু স্থানাঙ্ক কত আগে বলো, এই বিন্দু স্থানাঙ্ক কত, এই বিন্দু থেকে এই বিন্দু থেকে বুঝ শূন্য না, এই বিন্দু বুঝাতে হ্যাঁ। বুঝ শূন্য, কুটি কত, কুটি কি 8 না, জি কুটি 8। আবার দেখো বিবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এটা হলো বিবিন্দু, ওইটা হলো ও বিন্দু, এটা ও বিন্দু না, জি ও বিন্দু স্থানাঙ্ক তো 0 0, ও বিন্দু স্থানাঙ্ক 0 0 আর এই বিন্দু স্থানাঙ্ক 0 8। কারণ এটা কি ব্যাস না, এটা কি বলছে হ্যাঁ ব্যাস। ব্যাস তাহলে ব্যাসের মাঝখানে কি কেন্দ্র থাকে না, ব্যাসের মাঝখানে জি। কি থাকে কেন্দ্র, তো কেন্দ্র স্থানাঙ্ক কত 0 4, কেন্দ্র স্থানাঙ্ক কত 0 4 ওয়ের মধ্যে বিন্দু বের করবা, ওর মধ্যে ব্যাস বুঝছি। কেন্দ্র। আর ব্যাসার্ধ কত বলো তো, এখান থেকে এখানে দূরত্ব ব্যাসার্ধ না, যে ব্যাসার্ধ কত, হ্যাঁ ব্যাসার্ধ 4 না, 4 4, বুঝছো বিষয়টা। জি তাহলে কেন্দ্র বাইজ ব্যাসার্ধ বাইজ এটা সমীকরণ বের করতে পারবো না, হ্যাঁ হ্যাঁ সমীকরণ বের করবে। সমীকরণ বের করলে এখন তোমার বলছে, এখন দেখো এখন তোমার বলছে যে দুইটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে, যা 6x প্লাস 8y প্লাস 15 লেখার উপর সরলরেখার উপর লম্ব। কথা বুঝছো, তাহলে আমরা মনে করি এটা স্পর্শকের সমীকরণ ধরে নিই, যে এটা স্পর্শকের সমীকরণ ধরে নিই। কি বলছে, কি বলছে যে উয়েকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের এরূপ দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, যা 6x প্লাস 8y। তাহলে আমার স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে, স্পর্শকটা কি এটার উপর লম্ব বলছে না, জি তাহলে সুতরাং দেখো, তাহলে সুতরাং স্পর্শকের সমীকরণ তাহলে 8x মাইনাস 6y 6 প্লাস কে ইকুয়াল টু কত 0। 0 যেহেতু বলছে স্পর্শকটা এই রেখার উপর লম্ব, তার মানে হলো স্পর্শকের সমীকরণ। এটা কার সমীকরণ, স্পর্শকের সমীকরণ। এখন এই স্পর্শকটা কি আমার এই যে আমার যে ওয়ে যে আমি যে ওয়ে ইয়ার ধরলাম, ওয়ে যে ধরলাম, যে ওয়ে যে ব্যাস ধরলাম, আমি যে ও এটা হলো এ, তাহলে এই বৃত্তের কি স্পর্শক না, এটা এই বৃত্তের স্পর্শক না, হ্যাঁ এই যে স্পর্শক হয়ে থাকে, তার মানে খেয়াল করো এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটা লম্ব দূরত্ব ইকুয়াল টু কি বৃত্তের ব্যাসার্ধ। এই সূত্র অ্যাপ্লাই করে দিলে এখান থেকে কে এর মানটা পেয়ে যাবা, কে এর মান পেয়ে যাবা, দেন আবার কে এর মান বসাই দিবা, কে এর মান কয়টা পাইবা, দুইটা। দুইটা বাবা। ঠিক আছে, এটা জি। এটা দেখা দিলাম, শেষ একটা অঙ্ক দেখা দিলাম। আচ্ছা এরপরে দেখো এখানে উদ্দীপকের বৃত্তের সমীকরণ নির্ণয় করো। উদ্দীপকের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, উদ্দীপকের বৃত্তটা কি দেওয়া আছে দেখো তো এখানে, দেখো উদ্দীপক বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, দেখো উদ্দীপকের বৃত্তটা এটা সমীকরণ নির্ণয় করতে বলছে। খেয়াল করো তো উদ্দীপকের বৃত্তটা আমরা এরকম একটা অঙ্ক করছি, দেখো তো উদ্দীপকের বৃত্তকে ওয়াই অক্ষকে স্পর্শ করছে না, এই ওয়াই অক্ষকে স্পর্শ করছে না। হ্যাঁ এরপর আবার দেখো তো এই যে ইয়া এক্স ইকুয়াল টু, এই যে এটা হলো ওয়াই ইয়া এক্স ইকুয়াল টু সরি ওয়াই ইকুয়াল টু 2 কে স্পর্শ করছে না, ওয়াই ইকুয়াল টু -2 কে স্পর্শ করছে না, এই রেখাটাকে স্পর্শ করছে না, জি আবার এই রেখাটাকে স্পর্শ করছে না। জি তাহলে বলো তো যে এটা বৃত্তের কি ব্যাস না, এটা বৃত্তের কি, ব্যাস এটা মাঝখানে কি এটার মাঝখানে কি আছে, কেন্দ্র আছে না, কেন্দ্র। এটা মাঝখানে কেন্দ্র আছে, খেয়াল করো। তো এখানে বলো তো এটা যদি ব্যাস হয়ে থাকে, এখন বলে এন থেকে এনের দূরত্ব কত, এখান থেকে এনের দূরত্ব কত বলো, এখানে হইলো তোমার ওয়াই এর মান -2, ওয়াই এর মান -2, আর এখানে হইলো ওয়াই এর মান 8, উপরে হইলো ওয়াই এর মান 8, 10 তাহলে 10, তাহলে মাঝখানে 5 না,
মাঝখানে কত? হ্যাঁ 5 5। এখন 5 যে নিবা না মাঝখানে মানে মানে মাঝখানে 5 না, বিষয়টা এরকম না। মানে অর্ধেক এনো আছে, এখান থেকে এনো 5, এখান থেকে এনো 5, ঠিক না? হ্যাঁ কিন্তু এনে কিন্তু তুই এখানে কিন্তু কোটি মান এনে 5 হয়ে যাবে না। কোটি মান দেখো তুই এখান থেকে চিন্তা করো, এখান থেকে এনে কি -2 আছে না? এখান থেকে কত? জি। -2। তাহলে এখান থেকে আর কত দিলে এনে 5 হইব? 3 দিলে 5 হইতো না? 3 3। তাহলে এই বিন্দুটা আমার কেন্দ্রের কোটি কত? 3। কেন্দ্রের কোটি কত? 3। 3 এখন আমার দরকার কেন্দ্রের ভুজ। এখন দরকার কেন্দ্রের ভুজ দরকার কিনা বলো তো? এখন দেখো তো এইটাকে আমার বৃত্তি ব্যাসার্ধ কিনা বলো তো? এটা আমার বৃত্তি ব্যাসার্ধ কিনা? জি ব্যাসার্ধ কত? 5 5। তাহলে এটা আমার বৃত্তি ব্যাসার্ধ কিনা বলো তো? জি ব্যাসার্ধ কত? 5 এটা আবার বৃত্তের কি কেন্দ্রের ভুজ না? হ্যাঁ কেন্দ্রের ভুজ কত? 5 -5। -5 আর এটা কোন দিকে আছে? উপর থেকে নিচের দিকে? ডান দিকে না বাম দিকে? বাম দিকে -5। আর ব্যাসার্ধ কত বলো? ব্যাসার্ধ কত? 5। 5 তাহলে কেন্দ্র পাইলাম, ব্যাসার্ধ পাইলাম। বৃত্ত সমীকরণ বের করতে পারবা? জি রুগী আমাদের সাথে শেষ। স্যার হ্যাঁ বলো। স্যার ওইখানে যে 3 ধরলেন কিভাবে আবার বলেন তো? এই যে 3 যে ধরলেন 3 ধরছি কিভাবে? আমি তোমার কই দেখো। এই যে n থেকে n এর দূরত্ব কত? 10 10। তাহলে অর্ধেক সেন্টার অর্ধেক কত হয়? 5 হয় না? হ্যাঁ এটা কিন্তু দূরত্ব, এটা কিন্তু স্থানাঙ্ক না। তাহলে n থেকে n এর দূরত্ব 5, n থেকে n এর দূরত্ব 5, ঠিক আছে? জি এখন তুমি মানে এই পয়েন্টটা স্থানাঙ্ক যদি বের করতে চাও, তাহলে দেখো তো n থেকে n কত? 2 না? হ্যাঁ 2। এইটা কিন্তু নেগেটিভ 2। এটা নেগেটিভ 2 না? জি দূরত্বের সময় তো নেগেটিভ ও পজিটিভ হয়ে যায়, ঠিক না? হ্যাঁ স্থানাঙ্কের সময় তো নেগেটিভ থাকবে। আবার n থেকে n কত? 3 না? হ্যাঁ তাহলে n স্থানাঙ্ক কত? তাহলে কত পাও তুমি? ও আচ্ছা কারণ টোটাল তো 3 5। কারণ টোটাল 5 না n থেকে n? এটা মানো 5, এটা মানো কত? 5 5। টোটাল 5, এর মধ্যে n এর নেগেটিভ 2 আর উপরে পজিটিভ 3। তাহলে আমার যদি এবিসি স্থানাঙ্ক নির্ণয় করতে n এর পজিটিভ 3, ঠিক আছে? আচ্ছা। ক্লিয়ার হয়েছে? জি। হ্যাঁ তাহলে আমাদের এটার মাধ্যমে আমাদের শেষ। আমাদের ইয়ার প্রথম পত্র শেষ। তোমরা এখন সব কিছু করবা, করার যদি সমস্যা থাকে তাহলে আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা নিজে আর আমরা পরবর্তীতে ক্লাসের মধ্যে সেকেন্ড পেপার আলোচনা করবো। তো ঠিক আছে, কালকে তোমাদের তাহলে ক্লাসের টাইমে তোমাদের আমি অনলাইনে ক্লাস শিডিউল দিয়ে দেবো, ওই সময় আচ্ছা। জয়েন করবা, ঠিক আছে? ওকে। আচ্ছা আল্লাহ হাফেজ